জি স্যার, ওইরকম তো হ্যাঁ স্যার। ভাবছিলাম যে অনেক বেশি ঠান্ডা হবে। হ্যাঁ, সেভাবে পড়েনি। কিন্তু এবার গরম খুব পড়বে বলে মনে কি হচ্ছে। বললেন স্যার, সেভাবে পড়ে নাই, আমাদের এখানে পুরি উল্টাই ফেলছে স্যার, আমি অসুস্থ হয়ে গেছি গা। তাই না? এত ঠান্ডা যে বুঝতে পারতেছি না পুরো। আচ্ছা আচ্ছা। ওকে, তো আশা করি সবাই সুস্থ আছো। তো আমরা মনে হয় কোশ্চেন সলিউশন নিয়ে একটু কথা বলছিলাম, তাই না, উইলিয়াম ব্লেকের? জি স্যার। আজকে ব্রড জি স্যার। কোশ্চেন দিয়ে আমরা একটু দেখি, কয়েকটা সংস্থাকে পড়াই দিয়ে আমরা মোটামুটি উইলিয়াম ব্লেকের আরেকটা কবিতাতে চলে যাব। আর এটা উইলিয়াম ব্লেক শেষ হওয়ার পরে আমি তোমাদের সাথে ওই ইডিপাস রেস্কের কোশ্চেনগুলো শেয়ার করে দিব, ঠিক আছে? দিয়ে ওটার জন্য একটা টাইম দিয়ে দেবো, ওর ভিতরে তোমরা পড়ে আচ্ছা স্যার। ফেলবা। তারপর একদিনের সময় দিয়ে যেহেতু আমরা ওটাকে সমাধান দিব, মানে যেটা পড়ে ফেলবো সেটা কোশ্চেন আনসার সহ আমরা পড়ে ফেলবো, হ্যাঁ, যাতে আর ওই গতবারের মতো টেনশন করতে না হয়। তোমাদের অবশ্য সমস্যা হয়নি, বিশেষ করে সেকেন্ড ইয়ারে যারা এবার পরীক্ষা দিল ওদের অবশ্য পরীক্ষা নিতে পেরেছিলাম, 1 মাস টাইম পেয়েছিল বাড়তি। আহ, ওই যে মাঝখানে ওই যে 2 মাস গ্যাপ গেল না তোমার, আগস্ট আন্দোলন, জুলাই আগস্টের, ওই জায়গাতে একটু মেকআপ করতে সমস্যা হয়েছিল। ওই 2 মাস হাতে পাইলে এরা আরও 1-2 মাস সময় পেত হাতে। তো ঠিক আছে, সমস্যা নেই। আম, তাহলে একটু সবাই হাত তুলবা, ব্রড কোশ্চেনে যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো বলবা। স্যার আপনি কি গত দিনের সমস্যাগুলো সমাধান করেছেন? না না, ওটা আমি সমাধান করার টাইম পাই নাই, ঠিক আছে? হ্যাঁ, আমি তো মোটামুটি 2 দিন একদমই বসতে পারিনি, এই জন্য টাইমটা দিতে পারিনি অবশ্য। দেখি, মোটামুটি আজ আজ হবে না, কালকের কালকের মধ্যে আমি ওগুলোকে আবার রিভিউ করব। আমরা ব্রড স্যার কোশ্চেন। অন্তরা কে রাখছে? বলো। অন্তরা নামের কেউ একজন হচ্ছে হ্যান্ড ইউজ করছে, মেবি সে কোনো প্রশ্ন করতে চায়। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, ওপেন করলাম এগুলো। আচ্ছা, প্রথমে অন্তরা আক্তার, বলো তোমার কোন প্রশ্নের সমস্যা? দ্রুত বলতে হবে যাতে আমরা সময় পাই অন্তত। উইলিয়াম শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থের আমরা ছোট দরকার হলে একটা কবিতা হলো আজকে আমরা পড়বো, ঠিক আছে? অন্তরা। আচ্ছা, তাসমিম বলো তোমার কোনটি সমস্যা? স্যার গতদিন আমি বলেছিলাম যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য লন্ডন। আচ্ছা, ওটা কত নম্বর কোশ্চেন জানো? স্যার 3 নম্বর। লন্ডন কবিতা, তাই না? জি স্যার। লন্ডনের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। স্যার এটা যদি একটু পুরোটা বুঝিয়ে দিতেন। আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলতে কি কি থাকে একটু বলো তো, মেনলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমরা কি কি আনতে স্যার পারি? স্ট্রাকচার, ফর্ম, from থিম, প্রথমে আমরা নিয়ে আসবো, মুড, টোন। তাই তো, সামারি, থিম, তারপরে ফরম্যাট। ফরম্যাট জন্য যদি কোনো রিলেশন থাকে সেটা সনেট হতে পারে, লিরিক হতে পারে, তাই না, বা ড্রামাটিক মনোলগ, এই জাতীয় যদি কোনো ফর্ম থাকে সে ফর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারি। তারপরে সেগুলোর মুড, জি টোন, স্যার। টিউন নিয়ে আলোচনা করতে পারি। তারপর ফিগার অফ স্পিচ যদি থাকে সেগুলো নিয়ে, মেজরগুলো অনেক তো থাকে, তার ভিতরে মেজর যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলতে পারি। তো দেখি এখানে আমরা সেই বিষয়গুলো দেখো, স্ট্রাকচার এবং ফর্ম নিয়ে আসা হয়েছে, তারপর হচ্ছে থিমের বিষয় নিয়ে একটু কথা বলা হয়েছে। হ্যাঁ, থিমের মধ্যে কি কি হচ্ছে, তারপর হচ্ছে করা, মানে থিমটা এখানে মেজর ইস্যু। তারপর ইমেজারি এবং সিম্বলিজম এখানে নিয়ে আসা হয়েছে। তারপর টোন এবং মুড আমরা এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করেছি। তো দেখি আমরা একটু পড়ি কি বলে। হচ্ছে উইলিয়াম ব্লেক ওয়াজ আ পয়েট, পেইন্টার অ্যান্ড এনগ্রেভার, হ্যাঁ, এবং সাথে সাথে ভিশনারি। ভিশনারি কেন বলা হয়েছে? কারণ তিনি ভিজন দেখতে পাইতেন, তাই না? ওই যে বিভিন্ন ধরনের স্পিরিট দেখতে পাইতেন, অ্যাঞ্জেল দেখতে পাইতেন। জি স্যার। এবং তিনি, স্যার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার দেখতে পাইতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, and worked relentlessly to bring about a change both in the social order and in the minds of men through his artistic and literary work। তাহলে তিনি তার আর্ট কাজ যেগুলো, ওই যে পেইন্টার এবং এনগ্রেভার হিসাবে, সেই আর্টিস্টিক এবং লিটারি ওয়ার্কের মাধ্যমে তিনি সামাজিক অর্ডার, মানে কি, সমাজকে একটা শৃঙ্খলাবদ্ধতা নিয়ে আসা, এবং সাথে সাথে মানুষের মনের ভিতরেও একটা নির্দিষ্ট অর্ডার বা শৃঙ্খলা নিয়ে আসার জন্য তিনি যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছিলেন অবিরামভাবে। রিলেন্টলেসলি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলেন্টলেসলি? নিরলস ভাবে। নিরবচ্ছিন্নভাবে, তাই তো? হুম।
বলছে হি বিলং টু দ্য টাইম জাস্ট বিফোর দ্য রোমান্টিক এজ। তিনি কি রোমান্টিক এজের পূর্ববর্তী এজে তিনি মেনলি বিলং করতেন। রোমান্টিক এজের পূর্ববর্তী এজ হচ্ছে কি নিও ক্লাসিক্যাল এজ, ঠিক আছে? তো ওই নিও ক্লাসিক্যাল এজে তিনি থেকে জি স্যার। রোমান্টিক কবিদের মতো কিছু বৈশিষ্ট্য তার কবিতার ভিতরে তিনি অ্যাড করতে পেরেছিলেন। তাই বলা হচ্ছে হি বিলং টু দ্য টাইম জাস্ট বিফোর দ্য রোমান্টিক এজ অফ ইংলিশ লিটারেচার when it was a time of industrial revolution in England. As a contemporary, his works reflect the period with all its characteristics, especially the unseen. Especially the unseen মানে কি, মানে ওই যে কিছু অজানা। abstract ধারণাগুলোকে, তাই তো বিশেষ করে তিনি তার রাইটিং এর মধ্যে দিয়েছেন। ব্লেক ওয়াজ আ উইটনেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তিনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কি ছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন। অ্যান্ড স দ্য চেঞ্জেস অকার ডিউরিং দিস পিরিয়ড ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ, এবং এই পিরিয়ডের, তাই তো, যত রকম পরিবর্তন ঘটেছে সব কিছু তিনি দেখেছিলেন। এই দেখার কারণেই তিনি এই বিষয়গুলোকে বিশেষভাবে তার স্পর্শ করেছে। কেমন একটা জিনিস ভাবো, যে বিশেষ করে আমরা এমন একটা সময় জন্মগ্রহণ করেছি যেখানে একদম বলতে পারি কি ডার্ক এজ সাথে সাথে এনলাইটেন্ড এজ দুটাই দেখতে পাচ্ছি। মানে ব্যাপারটা এরকম যে আমরা যখন গ্রামে ছিলাম তখন বিদ্যুৎ ছিল না, বুঝতে পারছো? আমাদের গ্রামে বা আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, ঠিক আছে? তা বিদ্যুৎ না থাকার কারণে আমরা ওই যে কুপি জি, বাতি স্যার। দিয়ে বা কেরোসিন তেলের কুপি বাতি দিয়েও পড়াশোনা করেছি, বুঝতে পেরেছো? এবং সন্ধ্যা হয়ে গেলে চারিদিকে অন্ধকার হয়ে যেত, তো ওখানে ওই টর্চ লাইট দিয়ে যেতে হতো। এরকম একটা এজ যেমন আমরা অবলোকন করেছি, একই সাথে আমরা দেখলাম যে বিদ্যুৎ আসলো, তারপরে আমরা ব্যাটারি চালিত, বিদ্যুৎ আসার আগে ব্যাটারি চালিত সাদা কালো টেলিভিশন দেখছি মনে করো, ঠিক আছে? তো তারপরে প্রথম যুগের যে মোবাইল ফোন হাতে আসলো, সে অনেক দামি মোবাইল ফোন, সেই এক একটা মোবাইল ফোনের মানে একজন আমাদের গ্রামে নিয়েছিলেন, তা আমরা আশ্চর্য হয়ে যেতাম, তাই তো? তারপরে দেখলাম কি, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, ইংলিশ সেকেন্ড ইয়ারে 2007 সালে, তখন আমি প্রথম একটা ফোন কিনেছিলাম, নোকিয়া 16, ঠিক আছে? তো 1600 এই মডেলটা। তারপরে দেখলাম কি স্মার্টফোন আমি কবে কিনেছি জানো? 2016 সালে, চাকরি পাওয়ার পরে, চাকরি পাওয়ার 6 মাস পরে। আমি 2017 সালের জানুয়ারিতে প্রথম স্যামসাং যে গ্যালাক্সি, J7 প্রাইম, যেটা ওইটা প্রথম আমি কিনলাম। জি স্যার। তার আগে আমি স্মার্টফোন ইউজ করি নাই, ঠিক আছে? তাহলে দেখো 2017-তে, তারপরে পরবর্তীতে এখন মোটামুটি আলামিন ভাই। রাখতে হবে। মোটামুটি বাসায় মনে করো একটা ল্যাপটপ, দুইটা ট্যাব, দুইটা স্মার্টফোন, তারপর হচ্ছে একটা ডেস্কটপ, তারপরে হচ্ছে স্মার্ট বোর্ড, মানে সবই এখন আছে। তার এনলাইটেন্ড এজ, মানে আমি এই কম্পেয়ার করতে পারি যে এখনকার যে ছেলেমেয়েরা জন্মগ্রহণ করবে তারা কি আমাদের কল্পনা করতে পারবে, বুঝতে পারবে বলো তো যে আমরা কি হবে? না স্যার। না স্যার। মানে তারা কল্পনা আনতে পারবে যেটা কি গল্প মনে হবে, একদম গল্প মনে। এমনও হয়েছে, মাছের ব্যাপারটা বলি, আমার দাদু হচ্ছে ওই বিলে মাছ ধরতো, বুঝতে পেরেছো? মানে আমার বাবা দাদু এরা, আমাদের বাড়ির পাশ দিয়ে একটা বিল ছিল, সেখানে এত পরিমাণে মাছ পাওয়া যেত যে ওই যে গরুর ঘাস খাওয়ার জন্য যে চারি বা নান্দা বলে না, ওইখানে মাছ জিয়ে রাখা হতো। এবং মাছ খাইতে খাইতে এমন হয়েছে যে শুধু প্লেট গ্লাসে মাছের গন্ধ পাইতাম, ভালো লাগতো না, এরকম আর কি বিষয়টা। কিন্তু এখন সেই বিল টিল সব শুকিয়ে শেষ, ওখানে আর বিল নাই, এখন চিকন একটা নালা মতো আছে, চারিপাশে সব ইয়া হয়ে গেছে। তাহলে তখনকার যে ব্যাপারগুলো, তাহলে কি হচ্ছে যে একটা পরিবর্তনকে দেখা যাচ্ছে। এবং এখন যে অবস্থানটা আমরা দেখতেছি, যা কিছু আমরা কল্পনা করি নাই সেই সময়, এখনকার ছেলেমেয়েরা জন্মের পরপরই সেগুলো তারা কি করবে, একদম ব্যবহার করছে। সেটা গরিবের ছেলে মেয়ে হলেও এখন স্মার্টফোনের দাম কত, 2500, 3,000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বলো? তো জি স্যার। এখন ফেসবুক, ইন্টারনেট, এগুলোর মাধ্যমে কি হচ্ছে, আমরা পুরো গ্লোবালি কানেক্টেড হয়ে গেছি। তা এই যে তাই বলছে তিনি পরিবর্তনগুলো দেখেছেন ওই সময়ের, এবং পরিবর্তনগুলো দেখার কারণে তিনি অল অ্যাসপেক্টস অফ লাইফ, মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, কৃষি, সামাজিকতা, সবকিছুর মধ্যে তিনি দেখেছেন। এবং এটাও তিনি দেখছেন যে ম্যানি পিপল লস দেয়ার জবস অ্যাজ প্রোডাকশন বিকেম ইজিয়ার ফর ইউজিং মেশিন ইনস্টিড অফ হিউম্যান হ্যান্ড, চাইল্ড লেবার প্রিভেইলড অ্যান্ড সোসাইটি বিকেম দ্য স্লেভ অফ দ্য আপার ক্লাস। স্লেভ হয়ে গেল মানুষেরা আপার ক্লাস। এখন কি আমরা স্লেভ না? এখন আমরা মডার্ন স্লেভ, জি স্যার। অন্যের হয়ে কাজ করতেছি। তখনকার দেখো, এখনকার আমরা বিজ্ঞানীর নাম জানি, আধুনিক যুগের কোনো বিজ্ঞানীর নাম তোমরা বলতে পারবা, বলো তো? না স্যার। কারণ কি পড়া বিজ্ঞান। কারণ কি এখন আর বিজ্ঞানী থাকলেও বিজ্ঞানীরা একটা কোম্পানির অধীনে ভাড়াটে খাটে, এবং তারা আবিষ্কার করছে, ঠিক আছে, কিন্তু সেগুলো আর ব্যক্তি নামে আসতেছে না। কি নামে আসতেছে?
সেগুলো প্রতিষ্ঠানের নাম হিসেবে আসতেছে, কোম্পানির নাম। কোম্পানির নাম হিসেবে আসতেছে। আর তখনকার মানুষ নিজের স্বেচ্ছায় পরিশ্রম দিয়ে নিজের তাগিদ দিয়ে তারা আবিষ্কার করেছে এবং তারা নিজস্ব নামে সেগুলোকে রয়্যালটি পেয়ে গেছে। কিন্তু এখন এখন হয়তো অনেক বিজ্ঞানী আছে, অনেক নতুন নতুন কিছু আবিষ্কার করছে, কিন্তু সবগুলোই কোনো না কোনো প্রতিষ্ঠানের অধীনে করছে। হ্যাঁ, তাই এটা বলতেছে যে এখন কি হচ্ছে, চাইল্ড লেবার, মানে তৎকালীন সময়ে চাইল্ড লেবার বেড়ে গেছিল, তারপরে সোসাইটিতে স্লেভ, মানে অধিকাংশ মানুষ স্লেভ হয়ে গেল, যারা বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে ইন্ডাস্ট্রি তৈরি হলো। এতে কি কি হয়েছে, বিশেষ করে পোশাক শিল্প, যেমন আমাদের দেশে এই যে গতকালকে ঢাকা থেকে আসতে গিয়েও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চন্দ্রা আসতে গিয়ে মোটামুটি আমাদের 2 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে। কারণটা কি? কারণ ওখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা সে মোটামুটি তারা রাস্তায় নেমে গেছে। প্রায় ওখান থেকে সেই সফিপুর থেকে শুরু করে চন্দ্রা পর্যন্ত পুরোটাই ব্লক। হ্যাঁ, কোনো বাস চলতেছে না, কারণ ওখানে একটা ধর্মঘট চলতেছে। ঠিক আছে, গার্মেন্টস ফ্যাক্টরি যারা শ্রমিক তারা ধর্মঘট করতেছে। মানে ভোগান্তির ভোগান্তি, কতগুলো বাসকে আটকায় রেখে তারা দাবি আদায় করতেছে। তাহলে এখানে দুই পক্ষই দায়ী, একদিকে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি মালিকরা, আরেকদিকে হচ্ছে শ্রমিকেরা। কিন্তু ভোগান্তি কারা মানে করতেছে, বলো, ভোগ করতেছে কারা? যারা চলাচল করতেছে। সাধারণ জনগণ। তার মানে কি আমাদের কমন সেন্স নেই? আমরা বাঙালিরা টোটালি একটা সেন্সলেস জাতি, যেটা আমরা বাংলা কথা বলতে পারি, যে আমরা অন্যের জীবনকে পুঁজি করে নিজেদেরকে, মানে কি বলবো, সেটা সব দিক থেকে বলি না কেন, সব দিক থেকে আমরা বলি যে অন্যের জীবনকে পুঁজি করে আমরা আমাদের স্বার্থ উদ্ধারে সবসময় ব্যস্ত। হুম। তো যাই হোক, আমরা সবাই স্লেভ, গার্মেন্টস ফ্যাক্টরি মাইটে যেমন স্লেভ, আমরাও স্লেভ, আমরা সরকারের হয়ে খাটতেছি, সবাই সবার হয়ে খাটতেছি। এখন আর কেউ নিজের জন্য ব্যবসা বা কৃষি তো করে না আর কি। হ্যাঁ, দ্য সোসাইটি বিকেম ম্যাটেরিয়ালাইজ মানে কি, বস্তুবাদী মানে কি, আমরা সাকসেস বলতে বুঝি একটা ভালো চাকরি হবে, তাই তো, এমন একটা মেয়েকে বিয়ে করবো যার বাপের অনেক টাকা পয়সা থাকবে, তাই তো, তারপর অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে, করে 10 বাড়ি, তাই 10টা 20টা বাড়ি বানাতে হবে, আমেরিকাতে বাড়ি বানাতে হবে, ইংল্যান্ডে বাড়ি বানাতে হবে, তাই তো, চাঁদে যদি জমি কিনতে হয় সেটাও আমরা কিনতে পারবো, নীতি নৈতিকতা থাকলে থাকুক, না থাকলে না থাকুক। ওই রকম। তারপর দেয়ার ওয়াজ নো রুম ফর ইমোশন অ্যান্ড ফিলিং, এবং ইমোশনের জন্য বা ফিলিং এ, অন্যের প্রতি ভালোবাসা, ফিলিং এর জন্য কোনো রুম নেই। রুম মানে কি, এখানে কোনো অবকাশ, জায়গা নেই, জায়গা বা অবস্থান। স্পেস। বলছে দেয়ার ওয়াজ নো এক্সট্যাসি অফ ইনোসেন্স, লাভ অর পিস, তাই তো, ভালোবাসা, শান্তি, মানে নিষ্পাপের জন্য কোনো উচ্ছ্বাস নেই। মানে কি, ভালোবাসা দেখিয়ে যেন মানুষ শান্তি পাচ্ছে না, তাই তো, শান্তির যেন কোনো জায়গা নেই, সততার কোনো জায়গা নেই, যা কিছু আছে শুধু অসততা অসততা অসততা, টাকা পয়সা, হিংসা বিদ্বেষ, এই জিনিস। Being a sensible artist, Blake took his pen as a weapon to depict all these evil practices of society, to send a message to the upper and ruling class people who were responsible in most cases but seldom callous, তাই তো, মানে কি, তারা অধিকাংশ ক্ষেত্রে দায়ী, আপার বা রুলিং ক্লাস, এদের কাছে একটা মেসেজ পাঠানোর জন্য তিনি মোটামুটি তার লেখালেখি শুরু করলেন। Thereby, এর মাধ্যম দিয়ে, in many of his poems, especially in songs of experience, social criticism is found, and Blake as a critic of society, এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠা পেল কি হিসাবে, মানে ক্রিটিক হিসাবে ব্লেক প্রতিষ্ঠা পেল। হিজ পোয়েম লন্ডন, পাবলিশড ইন 1794, as part of his collection Songs of Experience, presents a grim and poignant critique of the social, political and economic conditions of 18th century London. The poem is a compelling commentary on the oppressive forces of industrialization, institutional corruption and human suffering. তাহলে তার পয়েমটা হচ্ছে কি, এই পয়েমে তিনি দেখেছেন কি, অপ্রেসিভ ফোর্সেস, হ্যাঁ, কিসের, তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের। হ্যাঁ, ওই যে বলছে না যে চার্টার্ড স্ট্রিট, হ্যাঁ, এগুলো কেন আসতেছে, জাস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য। ইনস্টিটিউশনাল করাপশন মানে কি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কেমন, চার্জ রিলেটেড দুর্নীতি, সরকার রিলেটেড দুর্নীতি, তাই তো, এগুলো, এবং হচ্ছে হিউম্যান সাফারিং তো আছেই। উইথ ইটস ভিভিড ইমেজারি অ্যান্ড রিদমিক স্ট্রাকচার, থিমেটিক ডেপথ, লন্ডন ক্যাপচার্স আ সিটি ravaged by inequality and despair। তাহলে পুরো কবিতার মাধ্যম দিয়ে তিনি তার ইমেজারি ইউজ করে, একটা সুন্দর স্ট্রাকচার ইউজ করে, এবং গভীর থিমেটিক আলোচনার মাধ্যম দিয়ে তিনি এমন একটা শহরকে এই লন্ডন কবিতায় তুলে ধরেছেন, বা লন্ডন শহরটাকে তুলে ধরেছেন, যেখানে রয়েছে শুধু ইনইকুয়ালিটি অ্যান্ড ডিসপেয়ার। এটা আমরা একটু দেখালাম। এরপর হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফর্ম। প্রথমে বলছি কি, দ্য পোয়েম ওপেন্স উইথ দ্য স্পিকার ওয়ান্ডারিং থ্রু দ্য স্ট্রিটস অফ লন্ডন, প্রেজেন্টিং আ পার্সোনাল ইয়েট ইউনিভার্সাল ডেপিকশন অফ দ্য ডিসপেয়ার। তার মানে কি, এখানে প্রথমেই কবিতাটার ওপেনিংটা দেখানো হয়েছে, তাই তো। ওপেনিংটা কি এখানে বলো তো, ওপেনিংটা কি দেখেছে একদম সরাসরি, তাই তো, যে তিনি যখন ওয়ান্ডার করেন, ঘোরাঘুরি করেন। আচ্ছা, এই কবিতাটা কি আমরা নির্দিষ্ট কোনো
আমরা যে ফর্মেটগুলো শিখেছি, বিকজ সনেট বা হচ্ছে তোমার ড্রামাটিক মনোলগ বা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, এরকম কোনো ফর্মে আমরা ফেলতে পারবে কে বলো তো? না স্যার। এরকম কোনো ফর্মে আমরা ফেলতে পারবো। তো যতটুকু ফর্ম আমরা পেয়েছি সেটাকে আমরা বলতে পারি দ্য রিপিটেশন অফ চার্টার্ড আন্ডারস্কোর দ্য কমোডিফিকেশন অফ পাবলিক স্পেসেস। কমোডিফিকেশন মানে কি বললাম বলো তো? স্যার এখানে তো পণ্যকরণ হ্যাঁ, মানে পণ্যকরণ মানে কি? পণ্যের রূপান্তর। যেমন শিক্ষাটা এখন এখন কমোডিফিকেশন হয়ে গেছে, তাই না? শিক্ষা যেমন কমোডিফিকেশন হয়ে গেছে, ওরকম আমরা দেখাতে পারছি কি পাবলিক স্পেসটাকেও একটা কমোডিফিকেশন করা হয়েছে, মানে পণ্যে রূপান্তর করা হয়েছে, তার একটা নির্দিষ্ট দাম ধরা হয়েছে, হ্যাঁ, চার্টার্ড করে দেওয়া হয়েছে, বিশেষভাবে সুবিধা দেওয়া হয়েছে, হ্যাঁ, যেমন তুমি যেমন দাম দিবা তেমন চিকিৎসা পাবা, এরকমটা হচ্ছে না? বলো, অপারেশন ওই 10,000 টাকা দিয়েও করা যাবে, অপারেশন 1 লাখ দিয়েও করা যাবে, দুটাই হবে, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? তুমি কম দিলে ওষুধের মাত্রা কম হবে, চিকিৎসা ম্যাটেরিয়াল সেগুলো দামি না, সেগুলো ইউজ করা হবে। আর তুমি যদি টাকা বেশি দাও, তোমার অবশ্যই তোমার চিকিৎসা ভালো হবে, কারণ আধুনিক যন্ত্রপাতি তোমার জন্য ইউজ করা হবে, ভালো ওষুধ দেওয়া হবে যাতে তোমার 7 দিন না 3 দিনে তুমি সুস্থ হয়ে উঠবা, এরকম একটা বিষয়। ঠিক আছে, শিক্ষার ক্ষেত্রে একই ঘটনা হচ্ছে না? শিক্ষার ক্ষেত্রে তো মোটামুটি আমরা কমোডিফিকেশন করে ফেলেছি, ঠিক আছে? টাকার অভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়, নইলে হচ্ছে টাকা টাকা থাকলে প্রাইভেট ইউনিভার্সিটি, ব্রাক, এনএসসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাই বলছে ইভেন দ্য ন্যাচারাল রিভার, এমনকি নদীকেও আমরা চার্টার্ড করে ফেলেছি, তাই না? বলছেন চার্টার্ড, হ্যাঁ, এটা এই নদী, তাই তো আমি সব নদীকে সুবিধা দিব না, আমার দেশের বিশেষ বিশেষ নদী থাকবে, যেমন এখানে টেমস রিভারকে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা, না? সিম্বলাইজিং দ্য লস অফ ফ্রিডম অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি, যেখানে সবাই স্বাধীনভাবে চলতে পারবে না, বিশেষ ব্যক্তিরা, বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা এখানে থাকবে, অন্যরা থাকতে পারবে না, এরকম বলছে। ব্ল্যাক এমপ্লয়েজ আর রেগুলার কোয়ার্ট্রেন স্ট্রাকচার, এখানে তিনি কোয়ার্ট্রেন স্ট্রাকচার ইউজ করেছেন। কোয়ার্ট্রেন কি জিনিস বলতো? ফোর লাইন হ্যাঁ, 4 লাইন স্টেঞ্জা নাকি? হ্যাঁ, উইথ 4 স্টেঞ্জাস অফ অল্টারনেটিং রাইমস ইন এবিএবি স্কিম। অল্টারনেটিং মানে কি? এই যে এবিএবি মানে এক লাইন পর পর ওইটা হ্যাঁ, একটা লাইন পর পর একই একই রকমের রাইম ইউজ করা হবে। দিস কনসিস্টেন্ট স্ট্রাকচার মিরর দ্য রিজিডিটি অ্যান্ড কন্ট্রোল এক্সার্টেড বাই দ্য, মানে স্ট্রাকচারের সাথে থিমেটিক একটা ডিসকাশন এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, যে স্ট্রাকচারটার সাথে যাই, হ্যাঁ, যে তিনি যেটা তুলে ধরতে চেয়েছেন। আচ্ছা, একটু আজান হচ্ছে তো, আমি তাহলে একটু 1 মিনিট সময় নিই, ঠিক আছে? তাহলে বুঝতেছি না তোমরা আমার কথা বুঝছো কি? সবাই শুনতে পাচ্ছ? হুম, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তাই বলছে দিস কনসিস্টেন্ট স্ট্রাকচার, কনসিস্টেন্স কেন? কারণ প্রত্যেকটা স্টেঞ্জা একই ধরনের ফর্ম ইউজ করেছে, মানে এটা মানে কনসিস্টেন্ট। এটা হয়তো তিনি কি করছেন, মানে স্ট্রাকচারের সাথে ক্রিটিকেরা হয়তো এটা বোঝাতে চেষ্টা করেছে যে স্ট্রাকচার তার থিমের সাথে যাচ্ছে আর কি, হ্যাঁ। তাহলে দিস কনসিস্টেন্ট স্ট্রাকচার মিরর্স দ্য রিজিডিটি অ্যান্ড কন্ট্রোল exerted by the social and political system that Blake critiques. The rhythm, predominantly iambic tetrameter, creates a steady and relentless flow. টেট্রামিটার কি বলতো? টেট্রামিটার বলতে কি বোঝায়? পেন্টামিটার আর টেট্রামিটার মধ্যে পার্থক্য কি? পেন্টামিটার হচ্ছে যে 5টা করে স্টিচ আর আনস্টিচ থাকে, আর টেন্টামিটারে 3টা করে থাকে। হ্যাঁ, এখানে সবগুলো তো একই রকমের লাইন না, তাই না? ছোট বড় আছে লাইন, হ্যাঁ, তার জন্য বলা হচ্ছে বিশেষ করে আয়ামিক টেট্রামিটার আছে, তার সাথে অন্য মিটারও আছে। এইগুলো কি করছে? ক্রিয়েটস আ স্টিডি অ্যান্ড রিলেন্টলেস ফ্লো, মানে তথ্যের একটা ফ্লো দিতে পারতেছে। স্টিডি অ্যান্ড রিলেন্টলেস মানে কি? অবিরাম বা হচ্ছে স্থির, মানে একটা নির্দিষ্ট ফ্লো চলছে এরকম আর কি। রিফ্লেক্টিং দ্য ইনএসকেপেবল মিজারি অফ লাইফ ইন দ্য সিটি। হাউএভার অকেশনাল ডিভাইয়েশন ইন মিটার, কারণ কি মাঝে মাঝে কি হয়েছে, মিটারে ডিভাইয়েশন ঘটেছে। ডিভাইয়েশন মানে কি? একই ধরনের মিটার ইউজ না করে তিনি ভিন্নতা ইউজ করেছেন। ইন মিটার এমফাসাইজ দ্য কি ফ্রেজেস সাচ অ্যাজ মার্কস অফ উইকনেস অ্যান্ড মার্কস অফ ও in the second line, where the repetition of marks slow the rhythm and rhythm underscoring the pervasive suffering. মানে কি? এখানে দেখানো হচ্ছে যে সেন্স যেমন স্ট্রাকচারটাও তেমন, মানে স্ট্রাকচারের সাথে সেন্সে যাচ্ছে, হ্যাঁ, যেখানে আমরা মাঝে মাঝে আমাদের কি কি হয়েছে, ফ্লোটা রিলেন্টলেস অ্যান্ড স্টিডি থাকছে, কোনো কোনো সেন্টেন্সে গিয়ে বা কোনো কোনো ভার্সে গিয়ে দেখা যাচ্ছে যে একটা মানে কি বলবো, একটা স্লোনেস আসতেছে, তাই তো? ফ্লো দেখাচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে। কেমন ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে? ইন এভরি ভয়েস, ইন এভরি ব্যান্ড, মানে এক একটা পাংচুয়েশন মানে কি? এক একটা পাংচুয়েশন মানে হচ্ছে এক একটা কি বিরতি, না একটা, তাহলে কি ফ্লো বাধাপ্রাপ্ত হচ্ছে। তার মানে বাধাপ্রাপ্ত হচ্ছে মানে এখানে বুঝতে হবে যে মানুষের জীবনটাও
স্মুথলি ফ্লো করছে না। মানে এখানে এটাই দেখানো হচ্ছে যে স্ট্রাকচারাল ব্যাপারের সাথে থিমেটিক ব্যাপারের একটা কি আছে, লিঙ্ক যেন কবি করেছেন। এইটা মোটামুটি স্ট্রাকচার এবং ফর্মের সাথে দেখানো হলো, এছাড়া তো অন্য কোনো স্ট্রাকচারাল ব্যাপার এখানে নেই। এবার বলছে দেখো, আচ্ছা তাহলে এটা এইটুকু রাইম স্কিম কি বলো তো, এইটুকু রাইম স্কিম কি, এই স্ট্রেঞ্জারটা এবি ম্যান ব্যান ফিয়ার হিয়ার। ওকে, থিমস অফ সাফারিং অ্যান্ড অপারেশন, থিমস অফ সাফারিং অ্যান্ড অপারেশন, থিমেটিক ব্যাপারটা এবার দেখানো হয়েছে এখানে। ব্লেকস লন্ডন ইজ আ সিটি বলছে সাফিউজড উইথ মিজারি অ্যান্ড করাপশন। সাফিউজড মানে কি, ফুল অফ, তাই তো, মানে গ্রাস। পূর্ণ থাকা, জি স্যার, পরিপূর্ণ। পরিপূর্ণ। দ্য পয়েট হেয়ার্স দ্য পারভাসিভ ক্রাইজ অফ ডিসপেয়ার, তিনি যেন শুনতে পাচ্ছেন তাদের হতাশার যে চিৎকার, এখানে সেন্টেন্সটা বলা হয়েছে। যেমন দ্য রিপিটেশন এভরি এমফাসাইজেস দ্য ইউবিকুইটি অফ সাফারিং ট্রান্সেন্ডিং এজ জেন্ডার অ্যান্ড সোশ্যাল ক্লাস। এভরি মানে কি, এখানে যেন কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য না, এখানে যেন কোনো নির্দিষ্ট মানুষের জন্য না, এটা হচ্ছে সকলের জন্য। সেটা এভরি ইনফ্যান্ট, সেটা ধনী হোক গরিব হোক, এভরি ম্যান, এটা ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, এভরি ভয়েস ইন এভরি ব্যান, সেটা ধর্মীয় ব্যান হোক, রাজনৈতিক ব্যান হোক, সামাজিক হোক, তো প্রত্যেকটা ভয়েসের ভিতরে তিনি যেন এক ধরনের মাইন্ড ফোর্স মেনাকলস তিনি শুনতে পাচ্ছেন। মাইন্ড ফোর্স মেনাকল মানে হচ্ছে কি, মনের ভিতর থেকে যেন সে কি আবদ্ধ। তারপর দ্য ফ্রেজ মাইন্ড ফোর্স মেনাকলস ইজ পার্টিকুলারলি স্ট্রাইকিং, সাজেস্টিং দ্যাট দ্য অপারেশন ইজ নট জাস্ট এক্সটার্নাল। তাহলে কি, বাইরে থেকে তাকে মেনাকল পড়ানো হচ্ছে না, বাইরে থেকে হাত করা পড়ানো হচ্ছে না, বরং সে ভিতর থেকেই যেন কি হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে, বন্দী হয়ে আছে, তাই তো, তার জন্য স্বাধীনতা সে হারিয়ে ফেলেছে। দেখো, বাট অলসো ইন্টারনালাইজ মানে কি, ভিতরের দিক থেকে, মনের দিক থেকে। ইট রিফ্লেক্টস দ্য সাইকোলজিক্যাল এনস্ল্যাভমেন্ট, তাই তো, মানসিক একটা এনস্ল্যাভমেন্ট মানে বুঝো তো, দাসত্ব নাকি, হ্যাঁ, একটা মানসিক দাসত্ব যেন তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ইম্পোজড বাই সোশিয়েটাল নর্মস, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স। তাতে সামাজিক নিয়মকানুন হোক, রাজনীতি হোক, বা তোমার ধর্ম হোক, সবার কি মনের উপরে যেন একটা কি সাইকোলজিক্যাল একটা এনস্ল্যাভমেন্ট বা দাসত্ব যেন চাপিয়ে দেওয়া হয়েছে। হুইচ প্রিভেন্ট ইন্ডিভিজুয়ালস ফ্রম অ্যাচিভিং ট্রু ফ্রিডম, যেগুলো যেন মানুষকে কি করছে, তাদের সত্যিকারের স্বাধীনতা পেতে বাধা সৃষ্টি করছে বারবার। হ্যাঁ, তার বলছে যেমন বর্তমানে আমাদের যে দেশীয় অবস্থা, এই দেশে কি আসলে আমরা যে জুলাই বিপ্লব বা এগুলোর মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি বা পাইলাম বলে আমরা মনে করলাম, আমরা কি এটা কি রাজনৈতিক ইস্যুর সাথে কি আমরা আসলে কি এটা পেয়েছি, সে স্বাধীনতা কি আসলে কোনো মিল নাই স্যার। না স্যার, না স্যার, এখনো টাইম লাগবে স্যার। হ্যাঁ, সব তাহলে ঠিক কি হতে। হচ্ছে, এখনো কিন্তু আমরা সেই জিনিসটা পাই নাই, তাই না, যে স্বাধীনতার ব্যাপারটা সবাই সবার মতো কথা বলতে পারবে এমনটা না, ঠিক, সেটা ধর্মীয় হোক, সেটা রাজনৈতিক হোক, সেটা সামাজিক হোক, সেই জায়গার ব্যাপারটা কিন্তু এরকমই হয়ে আছে এখনো, একটা ঘোলাটে একটা পরিবেশ কিন্তু এখনো বিরাজ করছে। যদিও সরকার চেষ্টা করতেছে বিভিন্নভাবে পরিবর্তনগুলো করার জন্য, কিন্তু মেইন সমস্যা আমার কাছে মনে হচ্ছে আমাদের জনগণ, আমরা, ঠিক আছে তো। জি স্যার, স্যার গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বড় একটা স্ক্যাম। হ্যাঁ, না সেটা তো অবশ্যই, গণতন্ত্রকে সক্রেটিসের মতো জ্ঞানী ব্যক্তিরা বলে গেছে একটা বাজে সিস্টেম, যদিও সব সিস্টেমই বাজে, কারণ রাজনৈতিক অটোক্রেটিক তো আরো বাজে। তার মানে কি, মূল কথা হলো মানুষ মাত্রই একটা, মানে কি বলবো, আমার কাছে যেটা মনে হয়, সৃষ্টিকর্তা মানুষ তৈরি করেছেন মানুষ হওয়ার জন্য, কিন্তু আমরা মনে হয় পশুত্বের সর্বোচ্চটাকে ধারণ করি, বুঝতে পারছো, আমার কাছে সেটা মনে হয়। কারণ আমরা আমাদের নিজেদেরকে যারা কি করতে পারে, প্রতারণা করতে পারে, নিজেদের সাথে যারা প্রতারণা করতে পারে, নিজেকে যারা ঠকাতে পারে, তারা পৃথিবীর সবাইকে পারবে। এমনকি আমরা সৃষ্টিকর্তাকে তো ঠকাচ্ছি নাকি, যদি আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে থাকি আর কি, যারা বিশ্বাস করি আর কি, আমরা কি ঠকাচ্ছি না প্রতিনিয়ত, বলো? জি স্যার। ঠকাচ্ছি তো, এক কথা বলতেছি অথচ কাজে করতেছি আর একটা কথা। এইভাবে আমরা কিন্তু প্রতিনিয়তই কি করছি, আমরা আমাদের মানে কি, সেই আমরা আসলে পশুত্বের যে একটা বহিঃপ্রকাশ, সেটা হয়তো ধর্ম আমাদেরকে ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু পারছি না। তো তাই বলছি যে বিভিন্নভাবে কি হচ্ছে, সাইকোলজিক্যালি আমরা হচ্ছি বন্দী হয়ে আছি। এটাকে তিনি দেখিয়েছেন এই মাইন্ড ফোর্স মেনাকলস এই ফ্রেজটার মধ্য দিয়ে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের মানে ব্যক্তিগত স্বাধীনতা বা সাফারিং। এটা এবার প্রতিষ্ঠানগুলো যে জন্য দায়ী সেটার কথা বলা হয়েছে। যেমন দেখো, ক্রিটিক অফ ইনস্টিটিউশন, ব্লেকস ক্রিটিক ইজ ডিরেক্টেড অ্যাট দ্য ইনস্টিটিউশন দ্যাট পারপেচুয়েট হিউম্যান সাফারিং। তাই তো, দেখো আমরা কয়েকটা কবিতা পড়েছি যেখানে চার্চের কথা কিন্তু কয়েকবার বলা হয়েছে। চিমনি সুইপার পড়েছিলাম, তাই না, সেখানেও কিন্তু চার্চকে দায়বদ্ধতা করা হয়েছে কিনা। আবার লন্ডন কবিতা পড়তেছি, এই লন্ডন কবিতা ওই চিমনি সুইপারের সাথে কিন্তু চার্চকে অ্যাড করা হয়েছে, যে চার্চ একটা বড় জায়গা যেটা আমাদের কি করতে পারতো, আমাদেরকে হয়তো মুক্ত করতে পারতো, কিন্তু চার্চ পারতেছে না। কারণ কি, চার্চ আসলে সকলের জন্য না,
চার্চও হচ্ছে ওইরকম চার্টার্ড কিছু মানুষের জন্য। বুঝতে পারছো, ধর্মকে কিন্তু এক এক শ্রেণীর মানুষ এক একভাবে দেখে। নিচু শ্রেণীর মানুষ একরকম করে দেখে, মিডল ক্লাস মানুষরা একরকম করে দেখে, হাই ক্লাস মানুষরা আরেক রকম করে দেখে। অতএব সামাজিক অবস্থানটাই মোটামুটি রিলিজিয়নকে ধারণ করার একটা বড় ব্যাপার হিসেবে দাঁড়ায়। সবাই রিলিজিয়নকে একভাবে ধারণ করে না। তাই বলতেছে তিনি কি করেছেন, সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে রাজনৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মানে বিবাহ, এই তিনটাকে তিনি ব্যাপকভাবে সমালোচনা করেছেন। বিশেষ করে দ্য পয়েটস অ্যাঙ্গার অ্যাট অর্গানাইজড রিলিজিয়ন ইজ এভিডেন্ট ইন দ্য লাইন্স। তিনি বিশেষ করে ধর্মকে বিশেষভাবে তিনি করেছেন, ধর্মীয় ঠিক ধর্মকে বলবো না, ধর্মীয় প্রতিষ্ঠানকে তিনি এটা করেছেন, অর্গানাইজড রিলিজিয়নকে। ঠিক আছে তো, কারণ কি রিলিজিয়ন তো অবশ্যই একটা পারফেক্ট জিনিস, কিন্তু সেটাকে আমরা মানে নিজেদের স্বার্থে আমরা অর্থনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছি। তাহলে রিলিজিয়াস প্রতিষ্ঠানগুলো এখানে সবচেয়ে বড় দায়ী। কারণ কি এখানে দ্য ব্ল্যাকেনিং চার্চ ইজ বোথ লিটারাল অ্যান্ড সিম্বলিক। তাহলে একই সাথে ব্ল্যাকেনিং বলা হচ্ছে, মানে কি ব্ল্যাক শব্দটা দিয়ে কি যায়, ভালো না মন্দ? বলো। মন্দ স্যার। মন্দ, হ্যাঁ, অন্ধকার, অন্ধকার। মন্দ বোঝায়। যে এখানে চার্চ যে আলো বিতরণ করার কথা ছিল, ধর্মীয় যে আলো মানুষের মধ্যে দেওয়ার কথা ছিল, সেটা আসলে চার্চ দিতে পারতেছে না। অতএব এই কথা দুই ভাবেই যায়, একসাথে ব্ল্যাকেনিং, একই সাথে তোমার হচ্ছে মানে কি বলবো, একই সাথে হচ্ছে কি বলবো দুর্নীতিপরায়ণ বা স্বার্থবাদী, আর একটিকে হচ্ছে তোমার চার্চের যে প্রবেশদ্বার, এটা সবার জন্য সমান না, সবাই এখানে সরাসরি প্রবেশ করতে পারে না। ইট অ্যালিউডস টু দ্য ফিজিক্যাল স্যুট অফ ইন্ডাস্ট্রিয়াল লন্ডন, যেন চার্চের গায়েও যেন ঠিক ওই চিমনি সুইপারদের গায়ে যেমন স্যুট লেগে থাকে, এই চার্চের গায়েও যেন এরকম কালি মাখা আছে যেন। হ্যাঁ, অ্যান্ড দ্য মোরাল করাপশন অফ দ্য চার্চ হুইচ টার্নস আ ব্লাইন্ড আই টু দ্য এক্সপ্লয়টেশন অফ ভালনারেবল চিলড্রেন। যে চার্চের উদ্দেশ্য ছিল কি, উচিত ছিল এই শিশুদেরকে রক্ষা করা, কিন্তু সেই চার্চও কি করছে, ভালনারেবল চিলড্রেনদের দিকে কি করছে, ব্লাইন্ড আই টার্ন করছে, মানে কি দেখেও না দেখার ভান করছে নাকি, মানে দেখছে না চার্চ। সাচ অ্যাজ দ্য চিমনি সুইপার্স। এছাড়াও আমরা তো হলি থার্সডে করেছি, তাই না? সেখানেও চার্চের অধীনে যে সকল অরফানেজগুলো আছে, সেখানেও বাচ্চাদেরকে তারা মানে কি বলবো পালন করতেছে, কিন্তু যেভাবে করার কথা ছিল সেভাবে না। অতএব ব্লেক জাক্সটাপোজেস দ্য পিউরিটি অফ দ্য চার্চেস আইডিয়ালস উইথ ইটস কমপ্লিসিট রোল ইন সোশিয়েটাল ইনজাস্টিস। তাহলে জাক্সটাপোজ মানে কি, দুটাকে একসাথে দেখানো, দুইটাকে একসাথে জোড়া লাগানো, যে চার্চের পারস্পরিক একসাথে দেখানো কি স্যার? হ্যাঁ, দুটা জিনিসকে একসাথে লাগিয়ে দুটা রোলকে তিনি দেখিয়েছেন, যে একই সাথে সে পিউরিটির সাথেও রিলেটেড, একই সাথে সে সামাজিক অন্যায় অবিচারের একটা কমপ্লিসিট, মানে বুঝো তো কমপ্লিসিট মানেটা কি, সহযোগী, খারাপ কাজের সহযোগী। ঠিক আছে তো, কি হলো, দেখো কমপ্লিসিট মানে হচ্ছে ইনভলভ উইথ আদার্স ইন অ্যাক্টিভিটি দ্যাট ইজ আনলফুল অর মোরাল অর রং। তাহলে মোরালি রং এরকম কাজের সাথে যুক্ত। তার মানে চার্চ যেন কমপ্লিসিট করতেছে, মানে কি সহযোগী হিসাবে কাজ করতেছে ওই সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধেও, মানে অন্যায় অবিচারের পক্ষে আর কি ভূমিকা পালন করতেছে সে। তাহলে দুটা ভূমিকায় সে নিয়ে আছে চার্চ। একই সাথে মানুষকে জাস্টিস দিবে বলে তার একটা দায়িত্ব আছে, অথচ সে ইনজাস্টিসের সাথে মানে এর মধ্যে যুক্ত আছে। এই পৃথিবীতে বলা হচ্ছে যে তিনটা প্রতিষ্ঠান সবচেয়ে শক্তিশালী, জানো তো? তিনটা প্রতিষ্ঠান সবচেয়ে শক্তিশালী, বলতে পারো কোন কোন প্রতিষ্ঠান? নাকি আইনের কথা বলতেছে, আইন বিচার? বলো কি কি? আইন, বিচার আর শাসন। না ওগুলো তো তোমার ওটা না, ওটা ধর্ম শিক্ষা আর চিকিৎসা। না, একটা হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় আর শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, শিক্ষা, কারণ এরা মানুষের উপর সরাসরি এফেক্ট করে, বুঝতে পেরেছো? এবং এরা অর্গানাইজড। শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্ররা, তাই তো, একটা অর্গানাইজড গ্রুপ, এরা শক্তিশালী, এরা চাইলে জিনিস পরিবর্তন আনতে পারে। রাজনৈতিক প্রতিষ্ঠান, যেখানে সকল মানুষের সাথে রিলেটেড, আর হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, এইগুলোর সাথে মানুষ একদম মানে কি বলবো, মানে আত্মিকভাবে জড়িত। এই তিনটা প্রতিষ্ঠানকে যদি দুর্নীতিপরায়ণ করা যায়, তাহলে একটা দেশের অবস্থা একদম শেষ হয়ে যায়, যেটা আমাদের দেশের ক্ষেত্রে ঘটেছে আর কি। ঠিক আছে তো, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতিপূর্ণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দুর্নীতিপূর্ণ, এবং হচ্ছে আমরা আর কি বলবো, আর কোনটা বাদ দিলাম? সবকিছুতেই স্যার, সবকিছুতেই সবকিছুতে তো আছেই, কিন্তু এই তিনটা মানে তাহলে একটা দেশের অবস্থা করুন। এখান থেকে উত্তর পুরো 12টা বাজা। হ্যাঁ, 12টা বাজানো। এখান থেকে আমরা কোনো মুক্তির পথ খুঁজে পাচ্ছি না, আসলে কি করলে পারে আমরা আগাতে পারবো, এটা যেন আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা তো যাও, তাই বলছে যে চার্চ যেন কি করছে, চার্চ
দুটা রোলই যেন মানে পালন করতেছে সে, দুটা রোলকেই দেখানো হয়েছে যে তার একটা রোল হচ্ছে আমাদেরকে আধ্যাত্মিক, তাই তো, এবং কি বলবো ডিভাইন ব্যাপারগুলোর সাথে লিঙ্ক করে দেওয়া, স্পিরিচুয়াল ব্যাপারগুলোর সাথে লিঙ্ক করে দেওয়া, কিন্তু সে কেউ করতেছে কি দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে এটা চার্চকে তিনি দায়ী করেছেন। তারপরে কি সরকারকে, তাই না, গভর্নমেন্ট বলছে ব্লেক অলসো কন্ডেমস দ্য মোনার্কি অ্যান্ড মিলিটারি ফর দেয়ার রোল ইন হিউম্যান সাফারিং। তাহলে মিলিটারিও দায়ী। কেমন ভাবে আমরা দেখতে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখতে পারি যে কিভাবে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, রাশিয়া, চায়না, এরা কিভাবে অন্যান্য দেশের উপরে তাদের ফোর্স চাপিয়ে, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি চাপিয়ে কিভাবে শোষণ করতেছে, এবং এতে সারা বিশ্বের মানুষ কোনো না কোনোভাবে ভুগতেছে। এটার উদাহরণ হিসাবে এই উদাহরণটা দেখানো হয়েছে। একদিকে প্যালেস, আর দিকে হচ্ছে সোলজারিং, তার মানে মিলিটারি এবং মোনার্কি দুটাকে তিনি এখানে যুক্ত করেছেন। This imagery evokes the idea that the monarchy's wealth and power are built upon the sacrifice and suffering of ordinary soldier. তাই তো, the palace walls stained with blood symbolize the violence and oppression perpetuated by the ruling class. তাহলে প্যালেস ওয়ালস দিয়ে রক্ত ঝরছে মানে কি, রক্ত লাগানো মানে কি, যে এই মানে সরকারকে রক্ষা করতে গিয়ে, এই রাজাকে রক্ষা করতে গিয়ে কত সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে। অথচ এই রাজা বা এই রুলিং ক্লাস মানুষ কমন পিপলকে মোছেও না, বাংলা কথা এরকম, তাদের নিয়ে ভাবেও না, তারা তাদের মতো তাদের মানে স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত। এইভাবে তিনি মোটামুটি এদের ভূমিকাগুলোকে দেখানোর চেষ্টা করেছেন। এবার হচ্ছে করাপশন অফ ইনোসেন্স অ্যান্ড লাভ। এবার তিনি বিবাহকেও আনছেন এই জায়গায়। ইন দ্য ফাইনাল স্টেঞ্জা ব্লেক টার্নস হিজ অ্যাটেনশন টু দ্য ডিগ্রেডেশন অফ ইনোসেন্স অ্যান্ড লাভ ইন লন্ডন। তাই তো, যে লন্ডনের ভালোবাসা বা ইনোসেন্সকেও কীভাবে ডিগ্রেড করা হয়েছে এক বিবাহ বন্ধনের মাধ্যমে। এখানে শিশুত্বকে নষ্ট করা হয়েছে, তাই তো, শিশুর স্বাধীনতাকে নষ্ট করা হয়েছে, তার হ্যাপিনেসকে নষ্ট করা হয়েছে। একই সাথে একটা পবিত্র বিয়েকেও এখানে কি করা হয়েছে বলো, দুর্নীতিগ্রস্ত করা হয়েছে, নাকি খারাপ করে ফেলা হয়েছে, বেশ করে করাপ্টেড করে ফেলা হয়েছে হার্লট বা হার্লট্রি এইগুলোর মাধ্যম দিয়ে। তাই বলছে দ্য জাক্সটাপোজিশন অফ ম্যারিজ অ্যান্ড হার্স ক্রিয়েটস আ চিলিং অক্সিমরন। অক্সিমরন মানে বুঝো, হোয়াট ইজ অক্সিমরন? এটা একটা লিটারি টার্ম স্যার। অতিরঞ্জিত করা। এটা হচ্ছে বিপরীতমুখী বিষয়গুলোকে দেখা। দেখো একটা উদাহরণ বলি, হি ইজ কনসাসলি আনকনশাস মানে কি বলতে পারবো এটার মানে কি? হি ইজ কনসাসলি আনকনশাস। জেগেও ঘুমিয়ে থাকার বান্দর। এক প্রকার অদেখা করে ফেলা ঘটনাটাকে। দেখেও না দেখা মানে জেনেও না জানার ভান। স্যার পরস্পর বিরোধী। তাই তো, পরস্পর বিরোধী কথা। জেনেও না জানার ভান করা, দেখেছে কিন্তু বলতেছে আমি, মানে কনসাসলি আনকনশাস মানে সে জেনে শুনে অসচেতন, মানে আমি জানবো না, আমি দেখবো না, এরকম একটা ব্যাপার। তাহলে কনসাস আর আনকনসাস দুটো শব্দ একসাথে ইউজ করেছি, করে কি বিপরীতমুখী একটা বিষয়কে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এখানেও সেটাই বলা হচ্ছে। কোথায় গেল? তো দেখো এখানে বলছে কি ম্যারিজ এবং হার্টস। তাই তো, ম্যারিজ হচ্ছে একটা পবিত্র বন্ধন, তাই তো, পবিত্র মানে কি, যেখানে জীবন, ম্যারিজের মাধ্যমে কি হয়, জীবন সৃষ্টি হয় না? বিবাহ মাধ্যমেই তো পবিত্রভাবে কি নতুন সন্তান হওয়ার মাধ্যম দিয়ে ম্যারিজকে বোঝানো হচ্ছে সে পরবর্তী জেনারেশনের সৃষ্টিকর্তা বা সৃষ্টি আর কি, যেটা আমরা বলতে পারি, তাই না? আর হার্স হচ্ছে কি, হার্স হচ্ছে কি বিচ্ছেদ। বিচ্ছেদ বা হচ্ছে মৃত্যুর মানে ডেড বডি বহন করার একটা জিনিস। তাহলে একই সাথে জীবন এবং মৃত্যু দুটাকে পাশাপাশি দেখানো হয়েছে। ম্যারিজ জীবন সৃষ্টি করে, আর হার্স হচ্ছে কি মৃত মানুষকে কবরস্থানে নিয়ে যায়, আর ম্যারিজ জীবনকে পৃথিবীতে নিয়ে আসে। এই বিষয়কে দেখানোর মাধ্যমে দেখানো হয়েছে যে ম্যারিজ নামক একটা পবিত্র বন্ধনকে, ইউনিটিকে মৃত্যু বা রোগ দিয়ে এখানে কি করা হয়েছে, টেন্টেড করা হয়েছে। আমি সেটা বলতে দেখো, the juxtaposition of marriage and hearts creates a chilling oxymoron, suggesting that institutions mean to symbolize love and unity, যেটা লাভ অ্যান্ড ইউনিটি হিসাবে ভাবা হতো, আর ইনস্টিড টেন্টেড উইথ ডেথ অ্যান্ড ডিজিজ। এইখানে সেটা দেখানো হয়েছে। দ্য ইউথফুল হার্লট রিপ্রেজেন্টস দ্য এক্সপ্লয়টেশন অফ উইমেন। দেখানো হচ্ছে যে উইমেনদেরকে কিভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে, অ্যান্ড দ্য ব্রেকডাউন অফ মোরাল ভ্যালুজ। হোয়াইল দ্য ইনফ্যান্টস টিয়ার, যেখানে আবার শিশুর কান্নাকে কি রিফ্লেক্ট করছে, রিফ্লেক্টস দ্য পারপেচুয়েশন অফ সাফারিং অ্যাক্রস জেনারেশন। তাই তো, একটার পর একটা জেনারেশন কিভাবে আগের জেনারেশনের অপরাধের কারণে, তা হচ্ছে ডিমোরালাইজেশনের কারণে কিভাবে এরা সাফার করছে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে
দেখেন স্যার স্যার হ্যাঁ বলো। স্যার হুম, স্যার এখানে ইউথফুল হারলট বললো কেন, বুঝি নাই। কারণ এই যে কবিতার এখানে আছে না, এই যে এখানে, এই জন্য বলা হয়েছে। তো ইউথফুল কেন? ইউথফুল কেন, এটাই তো প্রশ্ন। হার্লট্রি প্রথমত কারা বেছে নেয় বলো? স্যার অল্প বয়সে বোঝাইতে কি ব্যবহার করছে? হ্যাঁ বলো বলো। মানে অল্প বয়সী মেয়েদেরকে বুঝাইতে ব্যবহার করছে হ্যাঁ ইউথফুল হারলট। হার্লট্রিতে আমরা কোন মেয়েদেরকে নিয়ে যাই, বা এই প্রতিষ্ঠানে কাদেরকে নিয়োগ করা হয় প্রধানত বলো, কোন বয়সে? যাদের অভাব কম থাকবে, বয়সী নারী অল্প দর্শক। বয়সী। অল্প বয়সী হবে, অ্যাট্রাকটিভ হবে, তাই তো, একটু চেহারা থাকবে, এদেরকে তো মেনলি বোঝানো হয়েছে, তাই না? তাছাড়া ওই বয়স্ক নারীদের নিয়ে গিয়ে কি এটা এতে কি হবে, চলবে? হ্যাঁ, বিশেষ করে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে ব্রোদেল বলে যে প্রতিষ্ঠানগুলো আছে, তাই না, ব্রোদেল, সেখানে তো মেয়েদেরকে চুরি করে নিয়ে যাওয়া হয়, তাই না? বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এই ব্যাপারগুলো ব্যাপক পরিমাণে ঘটে। তো এই জন্য ইয়থফুল হার্লট এখানে বলা হয়েছে, ঠিক আছে? কারণ এই বয়সে, যে বয়সে তার বিবাহ করার কথা ছিল এবং তার স্বামীর সাথে থাকবে, একটা সুন্দর পরিবার গঠন করবে, সেখানে তাকে কি করে বেড়াতে হচ্ছে? হার্লট্রি করে বেড়াতে হচ্ছে, তাই না? কিসের জন্য করতে হচ্ছে? সেটা হতে পারে তার অর্থনৈতিক ব্যাপারের সাথে রিলেটেড, হতে পারে এটা সামাজিক ব্যাপারের সাথে রিলেটেড, দুটার সাথে, ঠিক আছে? হ্যাঁ। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হুম। তাই এরকম ভাবে কি হচ্ছে, যেখানে থিমেটিক ব্যাপারটা আমরা প্রথম এখান থেকে পুরোটা আমরা থিমেটিক ব্যাপারটাকে একটু দেখার চেষ্টা করলাম। এরপর হচ্ছে কিছু কিছু ইমেজারিটা আসলে কি, মানে কবিতাতে আমাদের কবিতা যখন পড়তেছি আমাদের মনে কি ধরনের ছবি ভেসে আসছে সেটাকে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? তা হচ্ছে ব্লেকস ইউজ অফ ইমেজারি স্টার্ক অ্যান্ড ইভোকেটিভ। স্টার্ক মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টার্ক? পড়েছো? স্যার কঠোর বা নিষ্ঠুর। সেটা বলতে পারো, কিন্তু এখানে সবসময় কঠোর বা নিষ্ঠুর না বলে আমরা বলতে পারি কি, যেটা আমাদের মানে একদম চোখে ধরতেছে, বুঝতে পারছো? একদম কমপ্লিট ধারণা আমাকে দিচ্ছে এইটা, এই যে এটা বলতে সেই স্পষ্ট ধারণা। স্পষ্ট, ওয়েল ফোকাসড যেটা আমরা বলতেছি, বা সুন্দর করে তিনি তুলে ধরতে পেরেছেন, মানে এভিডেন্ট, ক্লিয়ার, যেটা আমাদের মানে বুঝতে একদম মানে কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না, এরকম আর কি। হ্যাঁ, দেখো ওয়েল ফোকাসড এটা বলতে আমরা বুঝবো ভালো করে। এইটা বারবারই মিস করছি কেন? হ্যাঁ, তাই বলছে স্টার্ক অ্যান্ড ইভোকেটিভ মানে কি? ইভোকেটিভ মানে হচ্ছে যেটা আমাদের ভিতরে একটা সেন্স ক্রিয়েট করে। ইভোক করা মানে কি বুঝছো তো? ইভোক মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইভোক? ইভোক মিন্স ক্রিয়েট করা, হ্যাঁ। আর ইভোকেটিভ মানে হচ্ছে যেটা সৃষ্টিশীল বা ক্রিয়েট করে বা তৈরি করে। দেখো, ব্রিঙ্গিং স্ট্রং ইমেজেস, মেমোরিজ অর ফিলিং টু মাইন্ড, মানে মনের ভিতরে সৃষ্টি করা, ক্রিয়েট করা এক কি ধরনের স্ট্রং ইমেজেস, এটা হচ্ছে ইভোকেটিভ। তার জন্য বলছে ইমেজারির কথাটা এখানে আনা হয়েছে। ওকে, তাই বলছে যে ব্লেকস যে ইমেজারিগুলো ইউজ করেছে সেগুলো একদম মানে কি ওয়েল ফোকাসড অ্যান্ড ইভোকেটিভ, মানে কি বললাম, যেটা হচ্ছে আমাদের মনে কি ক্লিয়ার একটা ছবি, প্রতিচ্ছবি সৃষ্টি করতেছে। কারণ কি, তিনি এখানে কি করেছেন? পেইন্টিং আ ব্লিক পোর্ট্রেট অফ লন্ডন। ব্লিক পোর্ট্রেট মানে কি? পোর্ট্রেট মানে ছবি, ব্লিক মানে কোন দিকটাকে বোঝায়? কি ধরনের ছবি এটা? ব্লিক বলতে কোন কি বোঝায়? পড়নি? নেগেটিভ, খারাপ। স্বর্ণহীন। ব্লিক মানে কি? খারাপ, তাই তো? এই যে কোল্ড অ্যান্ড মিজারেবল, বুঝতে পেরেছো? হার্শ। তারপরে বলতে পারি কি এখানে? অ্যাডভার্স। হ্যাঁ, অ্যাডভার্স, প্রতিকূল, নেগেটিভ, এরকম একটা ইমেজকে মেইনলি তিনি লন্ডন তুলতে গিয়ে তিনি বলছে দ্য রিপিটেশন অফ দ্য ওয়ার্ড মার্ক, মিউট রাখো। The repetition of the word mark in the second stanza emphasize the indelible scars of suffering. Scar মানে কি? দাগ। হ্যাঁ, indelible মানে কি? যেটা মোছা যাবে না, অমোচনীয়, একদম কালিমা বা দাগকে তুলে ধরা হয়েছে, যেটা ভিজিবল অন দ্য ফেসেস অফ দ্য সিটিজ ইনহ্যাবিটেন্টস, মানে শহরের বাসিন্দাদের পুরো ফেসের উপরে যেন তাদের সাফারিং এর যে দাগ, সেই দাগগুলো যেন আমরা দেখতে পাচ্ছি। দ্য মাইন্ড ফোর্স মেনাকলস অন্যদিকে কি নির্দেশ করছে? আর আ পাওয়ারফুল মেটাফোর ফর দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড আইডিওলজিক্যাল কনস্ট্রেইন্ট। হ্যাঁ, মানে একদিকে হচ্ছে মানসিক, একই সাথে হচ্ছে আদর্শিক এক ধরনের বাধা, যেটা কি করেছে? ইম্পোজড বাই সোসাইটি, সাজেস্টিং দ্যাট দ্য পিপলস অপারেশন ইজ বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনালাইজ, যেটা বললাম। এখানে সিম্বলের ব্যাপারটা বেশি দেখানো হচ্ছে। এছাড়াও
দ্য ব্ল্যাকেনিং চার্জ কি সিম্বলাইজ করছে? ইজ আ পটেন্ট সিম্বল অফ মোরাল করাপশন অ্যান্ড কমপ্লিসিটি, while the chartered stems underscore the unnatural control exerted over nature, যেটা আমরা নেচারের উপরেও অস্বাভাবিক কন্ট্রোল করতেছি। The Haldor scars অন্যদিকে কি করছে? serves as a grim reminder of how systematic neglect and exploitation perpetuate cycles of misery, affecting even the institution of marriage, which is tainted by disease and death. যে ম্যারিজ ডিজিজ এবং ডেথের দ্বারা কি টেইন্টেড, এরকম এক্সপ্লয়টেশনকেও কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে টোনটা কি এখানে হ্যাপি টোন? বলো তো না না স্যার স্যার কি হবে টোন? বলছে দ্য টোন অফ দ্য পোয়েম ইজ সোম্বার অ্যান্ড অ্যাকিউজেটরি, মার্কড বাই আ ডিপ সেন্স অফ অ্যাঙ্গার অ্যান্ড ডিসপেয়ার। না, এখানে অ্যাঙ্গারও রয়েছে, ডিসপেয়ারও রয়েছে, অর্থাৎ তিনি অ্যাকিউজেটরি মানে কি? অভিযোগকারী, হ্যাঁ, অভিযোগমূলক, যেন এখানে তিনি অভিযোগ করতেছেন পুরো সিস্টেমটার বিরুদ্ধে, হ্যাঁ, এবং গম্ভীর একটা মানে কি বলবো বিদ্বেষ, মানে সেন্সটা কেমন আছে? বিদ্বেষ মানে দুঃখ, এরকম একটা সেন্স। ব্ল্যাক স্পিকার অ্যাডাপ্টস দ্য রোল অফ অ্যান অবজারভার, এখানে কবি কি হিসাবে কাজ করছে? অবজার্ভ, তিনি সবকিছু অবজার্ভ করেছেন, বাট হিজ অবজারভেশন আর চার্জড উইথ ইন্ডিগনেশন অ্যাট দ্য ইনজাস্টিস হি উইটনেসেস। হ্যাঁ, তিনি যে ইনজাস্টিস উইটনেস করেছেন তার প্রতি এক ধরনের ইন্ডিগনেশন মানে কি? ঘৃণা, তাই তো, বিদ্বেষ তিনি যেন পোষণ করেছেন। দ্য মুড ইজ দেখো রিলেন্টিংলি, তাই তো, হ্যাঁ, ব্লিক, রিফ্লেক্টিং দ্য হার্শ রিয়েলিটিস অফ লাইফ ফর লন্ডনস impoverished and oppressed citizens. Through this tone, Blake compels reader to confront the suffering and questions the societal structure that perpetuate it. Perpetuate মানে যেটা সৃষ্টি করা, প্রতিনিয়ত তৈরি করা, হ্যাঁ, পুরো যেটা সৃষ্টি করতেছে, তৈরি করতেছে। এত সিস্টেম ডেভেলপ হচ্ছে, এত আইন ডেভেলপ হচ্ছে, তারপরেও মানুষের সাফারিং কমছে না, মানুষের ভোগান্তি কমছে না, মানুষ প্রতিনিয়ত কোনো না কোনোভাবে অন্যের দ্বারা, সমাজের দ্বারা, ধর্মের দ্বারা, রাজনীতির দ্বারা কি হচ্ছে? বিভিন্নভাবে হতাশার শিকার হচ্ছে। এইভাবে এখানে মেনলি বোঝানো হয়েছে। তো এই হলো মোটামুটি ব্যাপারগুলো, কি কথা বুঝতে পেরেছো? মানে যেহেতু এখানে লিগ্যাল অ্যাপ্রিসিয়েশন, এখানে শুধু স্টোরিটা দিলে হবে না, এখানে মেনলি আমাকে থিমেটিক ব্যাপারটা, তারপরে এখানকার যে ফিগার অফ স্পিচে যেমন ইমেজারি, সিম্বলের ব্যবহার, টোন, মুড, এগুলোকে একটু দেখাতে হবে, এবং দেখানোর সাথে সাথে আমাদের কবিতার সাথে কিভাবে লিঙ্কড, এগুলো কিভাবে যায় এদের সাথে, সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে। শুধু বললে হবে না, ঠিক আছে? বললে হবে না, বরং এই টোনটা তিনি কেন ইউজ করলেন, এই মুডটা কেন ইউজ করলেন, এই মুড দিয়ে কবিতার সাথে কিভাবে লিঙ্ক যায়, কি বলতে চাওয়া হচ্ছে, এগুলোকে তোমাকে দেখাতে হবে। সুতরাং বুঝতে পারতেছো, দাস লন্ডন বাই উইলিয়াম ব্লেক রিমেইনস আ পাওয়ারফুল অ্যান্ড রেলিভেন্ট ক্রিটিক অফ সোশিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফেইলিংস। ইটস vivid imagery, rhythmic precision, and thematic depth invite readers to reflect on the enduring issues of inequality, corruption, and human suffering. দেখানো হয়েছে, by exposing the harsh realities of his time, Blake's poem transcends its historical context to serve a timeless reminder of the need for social. তো বুঝতে পারতো স্যার কি এই হচ্ছে ব্যাপারটা। ওকে, তাহলে বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার জি স্যার। ওকে, তারপরে আর কারা হাত তুলেছিল? হাত নামানো দেখতেছি, হাত মনে লেগে গেছে নাকি? স্যার হাত লেগে গেছে অনেকদিন ধরে। স্যার আমার যেটা প্রবলেম ছিল ওইটা সলভ হয়ে গেছে, আপনি পড়াই দিচ্ছেন, এই জন্য হাত নামিয়ে ফেলছি। ওকে, ভেরি গুড। হ্যাঁ, খাদিজা। স্যার আমার ব্রিফের সমস্যা ছিল 10 নম্বর চিমনি সুইপারের। আচ্ছা, আগে আসি ব্রডে কারো সমস্যা আছে, তুমি আমাকে একটু শেষে বলো যদি কারো ব্রডের সমস্যা না থাকে, ঠিক আছে? না স্যার। হ্যাঁ, ওকে, মানে দুই একটা কোশ্চেন পড়লে বাকিগুলো বুঝতে পারবা যে এই জাতীয় জিনিসগুলোকে এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি ব্রডে স্যার কোশ্চেন নম্বর 6 এটা তো আপনিই অ্যানসার দেননি, এটা কি আমরা বই থেকে পড়ে নিব? 6 নম্বর যদি আমি না দিয়ে থাকি তো পড়ারই দরকার নাই, ঠিক আছে? তো কি সম্পর্কে এটা? স্যার এই যে চিমনি সুইপার সম্পর্কে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, পারলে তোমরা একটু পড়ে নিতে পারো এটা নিয়ে, হ্যাঁ, একটু পড়ে নিতে পারো। কিন্তু আচ্ছা স্যার, যেভাবে দেখিয়েছি ওইভাবে একটু পড়ে নিতে পারো। আর 2023-এ যেগুলো আসছে সেগুলো তো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো বাদ দিয়ে পড়বা, ওটা দরকার নেই। আচ্ছা, কবিতাগুলো এমনভাবে পড়বা যাতে কোশ্চেনের আনসার কিন্তু ঘুরে ফিরে একই জিনিস। হয়তো তোমরা 2-4টা কোশ্চেন পড়ে বুঝতে পেরেছো নাকি? একই না, ঘুরে ফিরে সব? জি স্যার শুধু কোশ্চেনটা একটু ঘুরে ফেলে যেন মাথা খারাপ না হয়ে যায়, এই জন্য 2-4টা কোশ্চেন যা পড়েছো এগুলো দিয়েই বাকি আরো যা কোশ্চেন আসবে সব আনসারের ভিতরে অ্যাড করে দেওয়া যায়। হ্যাঁ, একই কোটেশন, একই বিষয়ে, একই যে কবিতা আসতেছে দেখবো 2-4টা লাইন ওই কবিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ওইগুলোই বিভিন্ন ভাবে এসে যাবে। আচ্ছা, তাহলে একটু ভালো করে পড়ে নিও, আমি তাহলে একটু ব্রিফটাই চলে যাই।
হ্যাঁ বলো লিখতে গেলে অসুবিধা হয়ে যায় যে হ্যাঁ, রাইটিং এর বলো বলো বুঝি নাই তোমার কথা, তাই আবার বলো। ফ্রি হ্যান্ড রাইটিংটাই আসল। বুঝতে পারলেও তো সব লেখা যায় না, ওইটাই অনেক কিছু বুঝতে পারি কিন্তু ওভাবে সাজায় গুছিয়ে লিখতে পারি না। ওখানেই তো সমস্যা। এখন ওই সমস্যাটার সমাধান কিভাবে সম্ভব বলো? এই যে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় একটা কারিকুলাম তৈরি করেছে, যার জন্য সিস্টেমটা খুব ভালো হবে, যে অন্তত একটা বেজ, তাই তো, বেজ নিয়ে অন্তত ছেলে পেয়ে আসবে। যেখানে আমাদের ইংরেজি পড়ার ছেলেমেয়েরা প্রিপোজিশন বুঝে না, আর্টিকেলের ব্যবহার বুঝে না, একটা সেন্টেন্স সে সাজিয়ে লিখতে পারে না, তারা ইংরেজি পড়লে তো বিপদ আছে। তাহলে আমরা কি তোমাদের এখন ল্যাঙ্গুয়েজ পড়াবো নাকি সাহিত্য পড়াবো? কোনটা রেখে কোনটা পড়াবো বলো তো, বলো। এই নিয়ে হয়ে যায় বিপদ, বুঝতে পেরেছো? এই জন্য মিনিমাম একটা যোগ্যতা তার থাকা উচিত ইংলিশে, যদি ইংলিশে পড়তে হয়, কারণ এটা একটা ভাষাগত সমস্যা, তাছাড়া বাকিগুলো এই সমস্যাগুলো হয় না। তো এখানে এখন দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয় কি করে এতে। আর তোমরা যারা ভর্তি হয়ে গেছো, আমি মনে হয় যে তোমাদের, আমি এটা সবসময় বলে থাকি যে ইংলিশে যারা চান্স পেয়েছো, আমি মনে করি যে তারা ভাগ্যবান। কিন্তু যদি এটাকে অসৎ ব্যবহার করো, তাহলে আজীবনে তোমাকে পস্তাতে হবে এক সময়, যে সাবজেক্টটা পেয়েছিলাম কিন্তু সেটা সৎ ব্যবহার করি নাই, বুঝতে পেরেছ? আর গ্রামার, এটা মাত্র 3 থেকে 6 মাসের ব্যাপার। কেউ যদি গ্রামারের 2-4টা বই রিডিং করে শুধু, তাতেই তার গ্রামার হয়ে যাওয়ার কথা। গ্রামার নিয়ে এত টেনশন করার কিছু থাকে না, কিন্তু তোমরা সেই গ্রামার পড়ো না, বুঝতে পেরেছ? যদি কেউ 2-4টা গ্রামার বই একটু রিডিং দিত, তাতেই তার হয়ে যেত। গ্রামার নিয়ে এত বেশি কিছু লাগে না, কারণ এইচএসসি পর্যন্ত তোমরা জোর করে গ্রামার পড়েছো। আর যখন ইংলিশে ভর্তি হয়েছো, তখন বুঝতে হবে যে এটা এখন আমার, এটা আমার সম্পদ। তখন তোমাকে স্যার গ্রামার হ্যাঁ বলো। হুম স্যার আপনার রেকমেন্ডেড গ্রামার ভালো দুইটা গ্রামার বুক ব্যবহার করি না, একজন বলো রুলস গুলো ব্যবহার করি। আমি একজন কথা বলো। একজন বলো, তাহলে আমি বুঝবো। তাছাড়া একসাথে কথা বললে কারোটাই বোঝা যায় না, ঠিক আছে? হ্যাঁ, একজন বলো তো কি বলতে চাচ্ছ গ্রামার নিয়ে, কি বললে? একজন হাত তুলো। হুম, 2জন কথা বলছে, তার ভিতরে 2জনই হাত তুলে, আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তশরিফা বলো। স্যার আমি বলতেছিলাম যে আপনার রেকমেন্ডেড ভালো দুটো গ্রামার বইয়ের বা রাইটারের নাম যদি একটু বলতেন। এ বিষয়ে আমার একটা ভিডিও ক্লাসই আছে, ঠিক আছে? তোমরা একটু ইউটিউবে যাওয়া, দেখবা যে সাহিত্য বোঝার জন্য কোন কোন বইগুলো পড়া দরকার, গ্রামারের জন্য কোন কোন বইগুলো পড়া দরকার, এগুলো একটা ভিডিও ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? আর স্যার ভিডিও ক্লাসের লিংকটা মেসেঞ্জার গ্রুপে দিন। তুমি ইউটিউবে গেলে পেয়ে যাবা, আর আমাকে মেসেজ দিবা ক্লাসের পরে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম একটা ফেসবুক পেজেও একটা দিয়েছিলাম পোস্ট, ওই ভিডিওটা অনেকে চেয়েছিল বিধায় আমি ফেসবুক পেজে জি স্যার। পোস্টটা দিয়েছিলাম, যে এখানে বইয়ের একটা লিস্ট আছে দেওয়া। কারণ তোমরা অনেকে চাও, কিন্তু এগুলো খেয়াল করো না। আবার আমাদের প্রথম বর্ষে যেই বই লিস্টটা ছিল সেখানেও ছিল। তার ভিতরেও আছে, তার ভিতরে আছে, অনেক হয়তো ছিল না ওই সময়। যাই হোক, ওকে, তাহলে আমরা খাদিজার এতে আসি। দেখে প্রশ্নটা ছিল হচ্ছে ব্রিফ কোশ্চেন, চিমনি সুইপারে 10 নম্বর, তাই তো? 10 নম্বর স্যার। হ্যাঁ, জি, ওখানে স্যার সুটি বডিস এটা সিম্বলাইজ করছে, এইটাই শুধু বুঝি নাই আমি ওখানে। এটা তো গতকালকে বোঝানো হয়েছিল মনে হয়, এই প্রশ্নটা যা বুঝিয়েছিলাম। ভিডিও ক্লাসটা দেখলে পেয়ে যেতাম। তুমি মনে হয় গতকালের ভিডিও ক্লাসটা দেখোনি, তাই না? হ্যাঁ দেখছি স্যার, কিন্তু আমি খেয়াল করিনি হয়তো। হ্যাঁ, তাহলে তো খেয়াল করার দরকার ছিল। এটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি, এটা নিয়ে সুটি বডি বলতে কি বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে কফিন যেমন তুমি শুরুর দিকে। আমাদেরকে মৃত্যুর পর কি করে কফিনের মধ্যে পুরো রাখা হয়, তাই তো? তেমনি ভাবে দেখানো হয়েছে যে ছাইগুলো হচ্ছে, বা আমার আত্মা হচ্ছে, মনে করো আমার কি, আমি, আর আমার বডিটা হচ্ছে কফিন। যে কফিনটা হচ্ছে কি, কফিন কি করে রাখছে, আমার পুরো আটকে রেখেছে আমাকে, তাই তো? কালি ধুলি আমাকে যেন আটকে রেখেছে, আমি যেন স্বাধীনভাবে চলতে পারছি না, আমি যেন ডেড, মানে কি বলবো, আমি ফিজিক্যালি ডেড, এরকম একটা সেন্স দেখাতে বোঝানো হয়েছে। আর মুক্ত করে দেওয়া কি কি বোঝানো হলো, যখন এসে অ্যাঞ্জেল এসে মুক্ত করে দিল, তার মানে কি, কালি চুলি সব। দেখো, ছেলেটা কিন্তু মুক্ত, এমনিতে স্বাধীন না সে, বলো তো? তাকে কি কেউ দড়ি দিয়ে বাঁধে রাখছে? সে কি পালায় যেতে পারে না? সে কি যদি বলে আমি যাব না কাজে, সে কি বলতে পারে? এটা করতে পারবে? পারবে বলো তো? যে সে চাইলেই কি মানে সে স্বাধীনভাবে চলতে পারবে? তার হয়তো না, হাত পা স্যার। বাঁধা নেই, তার হয়তো হাত পা বাঁধা নেই, কিন্তু তারপরে যদি সে চায় যে হয়তো তাকে কাজে নিয়ে যাচ্ছে, সে বলে না আমি যাবো না আজকে কাজে, এ কথা বলার তার অধিকার আছে? না স্যার। তারপরে অটোমেটিক ওই ছাই যেন এখানে কফি হিসাবে, মানে ছাইটাই সিম্বলাইজ করতেছে যে সে তার ভিতরে আবদ্ধ।
কারণ তাকে তার ভিতরে ঘুমাতে হয়, কাজ যখন করে তার বডি পুরো ছায়ে ঢেকে যায়, অতএব সে যেন কফিনের ভিতরে আটকা রয়েছে, এমন একটা সেন্স বোঝাতে ব্যবহার করা হয়েছে। কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে না নাকি আমারই সমস্যা? তোমার এই নেটওয়ার্কের সমস্যা। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রবলেম থাকলে বলো, তা না হলে আমরা একে আজীবনের মতো মানে কি বলবো, সেই আবার রিভিশনের আগ পর্যন্ত এটা নিয়ে আর কোনো কথা হবে না। এখন যেহেতু তোমাদের ইনকোর্স টিনকোর্স থাকে, তো এই জন্য আমি কোশ্চেনগুলো এখন থেকে আগে থেকে একটু দিয়ে দেওয়ার প্ল্যান করেছি, ঠিক আছে? আচ্ছা, ওগুলোকে রিডিজাইন করে আবার দিতে হচ্ছে দেওয়ার আগে, যে 23-এ কোনগুলো আসছে সেগুলো আবার বাদ দিয়ে নতুন করে ইয়া করা। আচ্ছা, তো ঠিক আছে, আর কারো সমস্যা আছে? না, সলভ হয়ে গেছে যেগুলো দিছিল। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন চলে যাব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, কয়টা বাজলো? প্রায় 1 ঘন্টা, তাই তো? তাহলে আমরা ছোট দেখে একটা কবিতা আজকে পড়ি, যাতে আমরা শেষ করতে পারি। বইটা নিয়ে কোন কবিতাটা পড়বো? ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি, ঠিক আছে? এটা পড়ি, তারপরে ইমর্টালিটি অ্যাওয়ার্ড আগামী দিন পড়বো। লন্ডন 1802, এটা কি আমরা পড়েছিলাম? লন্ডন 1802? না স্যার। স্যার ওইটাই পড়ার না হয় আজকে। এখানে পড়া হয়নি, তবে আপনি হ্যাঁ, ফার্স্ট রিডিং ইয়ারে স্কুলে পড়েছিলেন। আমরা ফার্স্ট ইয়ার রিডিং স্কিলে পড়ানো হয়েছিল। আচ্ছা, সমস্যা নেই, আমরা পড়বো, আমরা পরপরই যাই। তাহলে ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি, এটাও ছোট ওটাও ছোট। যদি কাম অ্যান্ড ফ্রি শেষ করে আসি তাহলে ওটাও করতে পারবো আমরা। দুটা দেখি কোনটা করা যায় আধা ঘন্টার মধ্যে। It is a beauty. আচ্ছা, এই কবিতার সাথে এটা কোনটা, দা লন্ডন নাকি বিউটি? এগুলো একটু খেয়াল করে রাখবা, এগুলো একটু পড়ে নিবা তোমরা, যা বসো তাই বসো। আমরা এটা একটু ব্যাকগ্রাউন্ড একটু পড়ে নিই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড একটু পড়ে নিই। এখানে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দরকার নেই, কারণ আমরা যেটা পড়েছি সেটা আগের কবিতার সাথে হয়েছে। আচ্ছা, তোমাদের বই আছে না? বই আছে? জি স্যার। আছে। আচ্ছা, জি স্যার, বই আছে। এই কবিতাটা একটু যাও দেখি, এই কবিতার পেজে যাও। গিয়েছি স্যার। গিয়েছো? 79 পেজ ডক্টর। জি 79। হুম হুম হুম। আচ্ছা, তোমাদের দেখো 80 পেজে যাও, 80 পেজ গেছো সবাই? জি স্যার। জি স্যার। এখানে দেখো, ইন্ট্রোডাকশন এন্ড ক্রিটিক্যাল সামারি ডেভেলপমেন্ট অফ থট, এখানে একটা বিষয় দেখানো আছে। ইন্ট্রোডাকশন অংশটুকু একটু পড়ো দেখি সবাই। ইন্ট্রোডাকশন অপশনটা একটু পড়ো সবাই। এটার জন্য আমি 2-3 মিনিট টাইম দিলাম, এই 2-3 মিনিটে এই অংশটুকু আগে পড়ো। সবাই পড়তেছো? জি স্যার। আমার বইটা রামজিলা। তোমার রামদিলা, দাঁড়াও আমি তাহলে ছবি তুলে দিই।
জি স্যার পড়েছি, ভালোবাসা নিয়ে বলা হয়েছে। এখনো হয়নি। আচ্ছা পড়ো, হ্যাঁ আমি সময় দিচ্ছি, সমস্যা নেই, সময় নিয়ে পড়ো, বুঝো, তাড়াহুড়ো করার কিছু নাই, তাড়াহুড়ো করার কিচ্ছু নাই, যা পড়বা বুঝে পড়বা, দেখবে তারাটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা হয়ে গেছে আশা করি, নাকি সবার? জি স্যার একটু স্যার। জি স্যার। স্যার হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে একটা রিলেশনশিপের কথা বলা হয়েছে নাকি? জি স্যার। ব্যাকগ্রাউন্ডে আমরা একটু বিষয়টা বলছি, যদিও এটা কবিতার সাথে সরাসরি রিলেটেড না, কিন্তু আহ, একটা যেহেতু রেফারেন্স আছে একটা মেয়ের, হ্যাঁ এখানে একটা মেয়ের রেফারেন্স আছে, এই যে ডিয়ার চাইল্ড, ডিয়ার গার্ল, এটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে বলো তো? নীতি। বলো। ক্যারোলিন। ক্যারোলিন। বাচ্চাটা হয়েছিল ক্যারোলিন। ক্যারোলিন, তাই তো? হুম। এবং বলা হচ্ছে এই যখন কবিতাটা লেখা হয়েছে তার আগে কি বলা হচ্ছিল, যে এখানে হয়তোবা তারা একসাথে ঘুরছিল একটা নদীর পাশে বা একটা সমুদ্রের পাশ দিয়ে, তাই তো? পাশ দিয়ে হয়তো ঘুরছিল, তখন মানে কবিরা যেহেতু একটু মানে অন্য ধরনের হয়, তাদের সেন্সটা একটু অন্য ধরনের হয়, হ্যাঁ তারা সবকিছুর মধ্যে একটা কিছু যেন ফিল করতে পারে, আর ওয়ার্ডসওয়ার্থ তো আছেই, প্রকৃতি যেন তার সবকিছু, হ্যাঁ প্রকৃতির মধ্যে যেন তিনি সবকিছু খুঁজে পাচ্ছেন, শান্তি অশান্তি থেকে শুরু করে সবকিছু। আমি অনেক কিছু ফিল করি কিন্তু আমি তো ওদের মতো লাইন লিখতে পারি না। তাই না? লিখতে শুরু করে দাও, দেখো একসময় হয়ে যাবে। লেখালেখি একটা প্র্যাকটিস, তো লেখা শুরু করো, ভালো হোক মন্দ হোক লিখতে থাকবা, দেখবা যে তোমার কাছে মনে হবে খারাপ কিন্তু মানুষজন খুব খাচ্ছে। স্যার আমি লিখি। তাই না? স্যার আমি তো কোথাও গেলে আমার মনে হয় আমি কল্পনার জগতে আছি। স্যার আমি সব জায়গায় কিছু ফিল করতে পারো না? যাক যাক যাক। স্যার আমিও খুব ভালো ছন্দ লিখতে পারি। হ্যাঁ তাহলে লিখে টিকে মাঝে মাঝে দিবা, আমরা না হয় 2-4টি করে ম্যাগাজিন বার করবো, হ্যাঁ প্রতি মাসে একটা করে, হবে না? লেখালেখিটা উৎসাহ করার জন্য। তোমরা দয়া করে লিখবা, লিখে দেখা যাচ্ছে 2-10 জনের লেখালেখি নিয়ে মাস প্রতি একটা ম্যাগাজিন ইনক্লুড করা যায়, যে আমাদের ছেলে মেয়েরা লিখতেছে কত সুন্দর সুন্দর, এর ভিতর থেকে দেখা যাচ্ছে উৎসাহ পেতে পেতে কারো দেখাচ্ছে একটা ভালো হয়ে যেতে পারে, তাই না? কারণ একজন বিখ্যাত বা খ্যাতনামা হতে বেশি কিছু লাগে না, শুধু তার ভিতরে একটা সততা লাগে আর একটা বিষয়ের মধ্যে আন্তরিকতা লাগে, এই যে জিনিসটা হলে পারে হয়ে যায়। আর কবিতা পড়তে পড়তে আমিও একসময় খুব লিখতাম, বুঝতে পেরেছো? আমারও কিন্তু অনেক লেখালেখি আছে, অনেক কবিতা লিখেছি, মানে যখন তুমি পড়তে থাকবে স্যার একটা একটু দেখাইয়েন আমাদের। না ওইগুলো কোথায় সব হারিয়ে গেছে, হ্যাঁ মনে করো সেই অনার্স লেভেল আজ থেকে যারা কবিতা ছন্দ লেখেন তারা হচ্ছে ডিসকাশন গ্রুপে আমাদেরকে দিলে হয়, আমরা দেখতাম। তাই না? আচ্ছা যদি কখনো খুঁজে খুঁজে পাই আমি দিব না, যে একদম পুরো তোমাকে ম্যানুস্ক্রিপ্ট সহ দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা স্যার আমরা এমনও হয়েছে এমনও হয়েছে যে প্রাইভেট পড়াতে গিয়ে, বুঝছো, প্রাইভেট পড়াচ্ছি, স্টুডেন্টকে লিখতে দিয়েছি, লেখার পর নিজে নিজে লিখতেছি, বুঝতে পারছো, একটা খাতাতেই। এরকম একটা মানে সেন্স যখন ওই কবিতাগুলো পড়তাম তখন যেন ওইরকমটা চলে আসে, বা প্রত্যেক স্টুডেন্টের মধ্যেই এরকমটা আসার কথা, যারা স্যার ছোট একটা লেখা আছে এখানে কমেন্ট স্যার ইংরেজিতে লিখতেন? আচ্ছা আর বাংলায় লিখতেন না ইংলিশে লিখতেন? ইংলিশ বাংলা উভয়ই আছে, হ্যাঁ আমি ইংলিশ পারি না, বাংলায় 2-4 লাইন লিখি। যাক যাক যাক।
স্যার আমাদের কলেজে টিচার বলে যে সাহিত্য বুঝতে হলে তোদেরকে প্রেম করতে হবে। না না, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, ওটা ফান করে বলা। হ্যাঁ প্রকৃতির সাথে প্রেম কর রে পাগলা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটার সাথে সবসময় এরকমটা নয়, ওগুলো আমাদেরকে জাস্ট মাঝে মাঝে একটু ফান করা বা অনেক বলতে পারি হ্যাঁ, মানে একটু ছোট করা, যেটা আমরা বলতে চাই। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। ওইরকম কোনো ব্যাপারের সাথে নেই, যারা যেমন সেন্সে তারা তেমন। এটা ওরকমটা নয়। আচ্ছা যাক, তাহলে আশা করি তোমরা জায়গাটা পড়েছো, এখানে তার সম্পর্কে কিছুটা বলা হয়েছে এবং মেয়েটার সম্পর্কে কিছু বলা হয়েছে, এই জন্য আমি তোমাদের একটা পড়ালাম। জি স্যার। ওকে, তা মনে করো এটা দ্বিতীয়বার দেখা হয়েছিল কত বছর পরে এদের? 10 বছর 10 বছর পরে। 10 বছর পরে দেখা হয়েছিল, তো আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তাই তো? কারণ আমরা জানি তৎকালীন সময় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক ছিল না। প্রায় যুদ্ধ হতো, প্রায় একটা মানে বিপত্তির মধ্যে থাকতো, বিশেষ করে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় তো আরো বেশি। ওটা তো আমরা যখন হিস্ট্রি পড়বো তখন দেখতে পাবা। তাহলে মনে করো এখন তিনজন মিলে মন করে ঘুরতেছে একসাথে, ঠিক আছে? তিনজন মিলে ঘুরতেছে। এই কবিতাটা যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঘুরতে গেছে যায় নাকি কথা বলতে গেছে? ওই কথা বলতে যাওয়া মানেই তো মানে দেখা করতে যাওয়া মানে ঘুরতে যাওয়া, এখন তো কিছু, তাই না? হ্যাঁ, তো এরকম আর কি। তো মনে করো বলছে যে ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, মানে মনে করো কক্সবাজার সমুদ্র সৈকতে। হ্যাঁ, আমেনা আছে নাকি আজকে? ও আমেনা মানে অসুস্থ না স্যার। সে তো কল দিয়েছিল মনে হয় যে ক্লাস থাকতে পারবো না, কক্সবাজারের সমুদ্র সৈকতে মনে করো ঘুরতেছো। তো কবির কাছে মনে হচ্ছে যে আজকের ইভিনিংটা কেমন, ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি। কবির কাছে বিউটিয়াস কেন লাগবে, ইভিনিংটা আরো বেশি মোহনীয় কেন, এত আকর্ষণীয় কেন? কারণ সে 10 বছর পর তার বিলাভেড অ্যান্ড তার কি মেয়ের সাথে তার দেখা না, এবং তার একসাথে কিছু সময় কাটাচ্ছে। অতএব তার কাছে মনে হচ্ছে কি আজকের সন্ধ্যাটা সবচেয়ে কাম অ্যান্ড কোয়াইট, সাথে সাথে ফ্রি, যেন উন্মুক্ত, যেন কোনো বাধা নেই, কোনো মানে কি বলবো পরাধীনতা নেই, প্রকৃতি যেন আজকে উন্মুক্ত। এবং মনে হচ্ছে যেন সবকিছু মনে হচ্ছে কি হলি, হ্যাঁ, দ্য হলি টাইম ইজ কোয়াইট অ্যাজ আ নান। এবং পুরো টাইমটা, এই সন্ধ্যার সময়টাকে এত স্নিগ্ধ, এত নীরব, একটা স্নিগ্ধ পরিবেশ মনে হচ্ছে যেন একটা নানের মতো। নান বুঝো? নান রুটি। তার নান রুটি স্যার, আমি তো নান মনে করছিলাম। স্যার এটা সন্ন্যাসিনী না? হ্যাঁ, ধর্মীয় যে নাম থাকে। হ্যাঁ, ওই ধর্মীয় নানকে বোঝানো হয়েছে, ঠিক আছে তো? নান মানে হচ্ছে মহিলা সেন্ট। আচ্ছা, মিউট রাখো। আচ্ছা, তো এখানে তাই বলছে দেখো, আ মেম্বার অফ আ রিলিজিয়াস কমিউনিটি অফ উইমেন, যারা মোটামুটি এই দেখো বিশেষ করে টিপিক্যালি ওয়ান লিভিং আন্ডার ভাউজ অফ পভার্টি, চ্যাস্টিটি অ্যান্ড অবিডিয়েন্স। তাই তো নান যারা হয়ে থাকে তারা বিশেষ করে বিয়ে করতে পারবে না, একটা বিষয় থাকে। তারা সম্পদের অধিকারিণী হতে পারবে না, বা হচ্ছে সম্পদ ভাবতে পারবে না। আর হচ্ছে অবিডিয়েন্স টু গড অ্যান্ড চার্চ, এবং তারা চার্চ এবং গডের প্রতি অবিডিয়েন্ট থাকবে। ঠিক আছে তো? এইরকম মানে যারা জীবন যাপন করে তাদেরকে নান বলা হয়ে থাকে, ঠিক আছে তো? তো ঠিক একজন নানের জীবন যেমন, নানের জীবনে খুব বেশি রংচং নাই, খুব বেশি উচ্ছলতা নাই, খুব বেশি আহামরি চাহিদা নাই, সবসময় সে দারিদ্রতার মধ্যে। এখানে দারিদ্রতা বলতে কি সে না খেয়ে থাকবে এমন বোঝানো হচ্ছে, নাকি সে আসলে সম্পদের আকাঙ্ক্ষা করতে পারবে না, জাগতিকভাবে সে অনেক ধনী হতে পারবে এমন হ্যাঁ, মানে স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারবে, এরকম একটা অবস্থায় থাকাটাকে আমরা মেনলি বুঝছি নান। তাহলে নান যেমন হ্যাঁ কেমন কোয়াইট, তাই তো? আবার যে বিশেষ করে যারা ধর্ম পালন করে বা ধর্মীয় অনুভূতি যাদের ভিতরে থাকে, তারা কি উশৃঙ্খল হয় বলো তো? উশৃঙ্খল হয় না স্যার, না শান্ত থাকে তারা সবসময়। কেমন হয়? সবসময় একটু নম্র, ভদ্র, তাই তো? খুব শান্তশিষ্ট। শান্তশিষ্ট এরকমটা থাকে। তো সন্ধ্যাটাও ঠিক এই হলি, এই টাইমটাকে তার কারণে মনে হচ্ছে হলি, এবং এটা কিন্তু একটা সিমিলি, তাই না? একটা সিমিলি কার মতো, কার মতো দেখা যাচ্ছে নানের মতো। নানটা কখন ব্রেথলেস উইথ অ্যাডোরেশন, যা বিশেষ করে সেই নান যখন সে প্রার্থনা করছে এবং গডের প্রশংসায় ব্রেথলেস অবস্থায় সে প্রার্থনা করছে, গডের প্রশংসা করছে। বা যখন আমরা বিশেষ করে নামাজ পড়ি বা যখন ধর্মীয় কাজগুলো করা হয় বা প্রার্থনা করা হয়, তখন মানুষের মধ্যে কেমন থাকে? এক ধরনের পবিত্রতা থাকে, তাই না? এক ধরনের স্নিগ্ধতা থাকে, এক ধরনের নম্রতা থাকে, বা এক ধরনের নীরবতা থাকে। তো এরকম ভাবে পুরো সন্ধ্যাটাকে বোঝাতে গিয়ে তিনি কত কিছুর সাথে তুলনা করে ফেললেন দেখুন। তাহলে সন্ধ্যাটাকে তিনি তুলনা করে বলছেন এটা হচ্ছে কি বিউটিয়াস,
কাম, ফ্রি, হলি, তাই তো, অ্যান্ড কোয়াইট, এই পুরোটা বোঝালেন তিনি। তার মানে এগুলো দিয়ে তুমি বোঝো তাহলে কেমন ফিল হচ্ছে কবির কাছে। এবং বলা হচ্ছে যেহেতু এটা সন্ধ্যা, তাই না, সন্ধ্যা মানে বুঝবো যে গধূলি টাইম। দ্য ব্রড সান ইজ সিঙ্কিং ডাউন, এবং এই নীরবতার মধ্যে সূর্যটা যেন আস্তে আস্তে মানে কি করছে, সিঙ্কিং করছে, মানে কি ডুবে যাচ্ছে না, ইন ইটস ডুবে যাচ্ছে। ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি মানে কি, নীরবতার মধ্যে দিয়ে, হ্যাঁ, নীরবতায় সূর্যটা যেন কি হচ্ছে, ডুবে যাচ্ছে। তাহলে দ্য ব্রড সান ইজ সিঙ্কিং ডাউন ডুবে ইন ইটস যাচ্ছে। ট্র্যাঙ্কুইলিটি। হ্যাঁ, দ্য জেন্টলনেস অফ হেভেন, দেখো তাহলে সূর্যটা ডুবে যাচ্ছে, খুব বেশি মানে আমাদের রাজনৈতিক নেতাদের মতো নাকি, ঢোল পিটিয়ে হইচই করতে করতে ডুবতেছে নাকি সূর্যটা, যে আমি ডুবে যাচ্ছি দেখো, এরকম, নাকি সেও ট্র্যাঙ্কেল, না স্যার, খুব নীরবতা। মানে কবি বলতে চাচ্ছেন যে মানে যেহেতু তিনি কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এটা লিখছে, দেখো কত সালে লিখছে কবিতাটা, দেখো কত সালে, 1802 সালে। 1802 সাল। তার মানে কি ফ্রেঞ্চ রেভলিউশন শেষ হয়েছে, কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন শেষ হলেই কিন্তু যুদ্ধের দামামা শেষ হয়নি, উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা কিন্তু তখনও শেষ হয়নি। তাহলে চারিদিকে যেখানে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা, সেখানে প্রকৃতি কত নীরব, হ্যাঁ, কত শান্ত, কত পবিত্র, এইটা বলে তিনি ব্যবহার করেন। তাহলে প্রকৃতির মধ্যে শুধু একটা প্রাণী রয়েছে যে পৃথিবীটাকে বিশৃঙ্খলা করতেছে, সে কে বলো? মানুষ। হ্যাঁ, প্রকৃতির যখন যেটা হওয়ার, প্রকৃতির মধ্যে কোনো অহংকার নেই, কোনো লোভ নেই, তাই না? এই যে বসন্ত আসবে, বসন্ত কি অহংকারী হয়ে বেড়াবে যে দেখো আমি কত সুন্দর, হ্যাঁ, একদম দাপাই বেড়াবে নাকি? যেমন আমাদের কেউ একটু হ্যান্ডসাম হলে, একটু সুন্দরী হলে অহংকারে ভরে যায়, কারো সম্পদ হলে পারে সে আর কাউকে মানুষ মনে করে না। প্রকৃতির মধ্যে কি এমনটা আছে নাকি? না স্যার। মানে কবি কেন প্রকৃতির এত প্রেমে পড়ে যাচ্ছেন, কারণ কি আমরা মানুষ হিসেবে মানে এত উশৃঙ্খল, এত বিশৃঙ্খল, যেখানে যেন শান্তি নেই, যেখানে যেন বন্ধুত্ব নেই, যেখানে যেন কোনো ভালোবাসা নেই, কিন্তু প্রকৃতির মধ্যে সেই জিনিসগুলো আছে। তাহলে সূর্য, এত বিশাল সূর্য, যে সূর্য পৃথিবীকে আলোকিত করতেছে, পুরো মহাবিশ্বকে আলোকিত করতেছে, সেও যখন ডুবে যাচ্ছে, সেও কত ট্র্যাঙ্কুয়াল, কত নীরব, কত স্নিগ্ধতায় সে আস্তে আস্তে তার নিয়ম মতো, সে নিয়ম মেনে তার সময় কিন্তু সে পার করছে। অন্যদিকে পুরো আকাশটা দেখো, বলতে দ্য জেন্টলনেস অফ হেভেন ব্রুডস ওভার দ্য সি, আর পুরো আকাশটা যেন সমুদ্রের উপরে কি করে আছে, ব্রুড ওভার মানে বুঝো তো, ব্রুড ওভার মানে বুঝো, যখন না কোনো স্যার। ব্যক্তি নীরবে, মনে করো মাথায় হাত দিয়ে চুপ করে বসে ধ্যান করতেছে, সেটা হচ্ছে ব্রুড ওভার। তাহলে দেখো একটু মিনিং আমরা যদি একটু দেখাই, ব্রুড মানে এই যে হ্যাচিং দেখাচ্ছে কেন, দেখো থিঙ্ক ডিপলি অ্যাবাউট সামথিং দ্যাট মেক্স ওয়ান আনহ্যাপি, অ্যাংরি অ্যান্ড ওরিড, মানে কোনো কিছু বিষয় নিয়ে চুপ মেরে বসে থাকা, গভীরভাবে ভাবা, এরকম একটা অবস্থান। তার মানে আমরা যদি একটা মানুষকে দেখি যে আ ম্যান, আচ্ছা ব্রুডিং ম্যান, দেখো এই যে মানুষটা কেমন করে আছে, গালে হাত দিয়ে চুপ বেড়ে বসে আছে না, দেখো মানে গভীর ধ্যান, এখানে যেমন আছে না, তার ভিতরে কোনো হইচই নেই, কেমন জানি শান্ত নীরব, হ্যাঁ, পুরো আকাশটার ভিতরেও কেমন জানি এক ধরনের নীরবতা আছে, হ্যাঁ, যেটা এক ধরনের জেন্টলনেস আছে। সে পুরো সমুদ্রের উপরে কি করে আছে, তার জেন্টলনেস নিয়ে যেন সমুদ্রের উপরে যেন সে কি করছে, ভর করে আছে না। স্যার এখানে হেভেন দিয়ে আকাশ বোঝাচ্ছে। হ্যাঁ, হেভেন দিয়ে আকাশ বোঝাচ্ছে। তাহলে দ্য জেন্টলনেস অফ হেভেন ব্রুডস ওভার দ্য সি, তাহলে এইটুকু একটা ইমেজ তৈরি করো, তাহলে পুরো ইমেজটা কেমন হবে বলো। আমরা যদি একটা মনে করি দেখি একটা আকাশ, হ্যাঁ, স্কাই উইথ স্মুথ দেখি আসে কিনা, মনে করে আচ্ছা একটা সমুদ্রের দিক, তাই তো, এই যে এরকমটা মনে করো আমরা সমুদ্রের উপরে দেখতেছি, হ্যাঁ, সমুদ্রের উপরে
কিছু ইমেজ দেখো আকাশটা, বিশেষ করে দেখবা যে এই বসন্তের দিকে হোক বা বর্ষার দিকে হোক, বর্ষার শেষের দিকে, হ্যাঁ, যে আকাশে খন্ড খন্ড মেঘ ভাসতেছে, সূর্যটা ডুবে যাচ্ছে, আর স্যার চারিদিকে শরৎকালের আকাশ সবচেয়ে বেশি সুন্দর। হ্যাঁ, শরৎকালে বেশি করে একদম পেঁজা, হ্যাঁ, তুলার মতো মেঘ ভাসতে থাকে, এরকম একটা স্নিগ্ধতা। এই যে দেখো, এই যে সূর্য ডুবে যাচ্ছে, আকাশটাও যেন নদীর উপরে ভর করে আছে, হ্যাঁ, মানে পুরো যেন ঢেকে আছে। ঠিক আমরা ওড টু দা ওয়েস্ট উইন্ড পড়েছিলাম না, ওড টু দা ওয়েস্ট উইন্ডে শেলি যেমন জি, স্যার। বলছিল যেন পুরো আকাশ যেন ভল্টেড হয়ে আছে, না, ঢেকে আছে। তাহলে পুরো আকাশটাকে যদি আমরা মনে করি, তাহলে এই পুরোটা মনে করি একটা পাত্রের মতো, যেখানে পানি আছে, আর পুরো আকাশটা দিয়ে কি করা হচ্ছে, এটা ঢেকে রাখা হয়েছে, পুরো আকাশটা যেন ঘিরে আছে, হ্যাঁ। তো এই ইমেজটা বেশ ভালো একটা সেন্স দিচ্ছে এইখানে, যে সূর্যটা ডুবে যাচ্ছে আর পুরো আকাশটা যেন সমুদ্রের উপরে ব্রুড ওভার করে আছে, তাই তো, মানে একদম নীরব শান্তভাবে যেন সে ওটাকে ঢেকে আছে। তো এই সময় মানে পুরো এটাকে বর্ণনা করার পর কবি বলছে লিসেন। কাকে বলতেছে লিসেন? তার ওই যে সন্তান, ওয়াইফকে। সেই মেয়েটাকে নাকি, হ্যাঁ, যে মেয়েটা আছে কি জানো, ডরথি তার বোনের নাম নাকি, আর এখানে ডরথি বোনের নাম ক্যারোলাইন। ক্যারোলাইন। হ্যাঁ ক্যারোলিন স্যার মেয়ের নাম, ক্যারোলিন। ক্যারোলিন মেয়ের নাম, হ্যাঁ। এমনিতে ভালো। ওইটা স্ত্রী। আচ্ছা, তাই বলছে লিসেন, শোনো, দেখো তুমি কি বুঝতে পারতেছো, দ্য মাইটি বিং ইজ অ্যাওয়েক। এই মাইটি বিং বলতে সেই প্যান্থিজমের থিওরি, হ্যাঁ, যে কোনো একটা স্পিরিট বা কোনো একটা শক্তি বা কোনো একটা মোশন, যেটা আমরা টিনটা নেভিতে পড়লাম, হ্যাঁ, কিছু জানো এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করতেছে, হ্যাঁ। কেউ যদি নিয়ন্ত্রণ না করতো, তাহলে আকাশের মতো, সূর্য ডুবে যাচ্ছে, সমুদ্র নীরব, হ্যাঁ, প্রকৃতি কেমন শান্ত, তার নিশ্চয়ই এখানে শক্তিশালী কোনো সত্তা আছে, কোনো চরিত্র আছে বা কোনো স্পিরিট আছে, যে হয়তো সবকিছুকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। দেখো সূর্য ঠিকই কি হচ্ছে, সূর্য ঠিকই তার সময় মতো ডুবে গেল, তাই না? তারপর হচ্ছে আকাশ নীরব হয়ে আছে, সমুদ্র তার মতো প্রবাহিত। তাই বলছে দেখো তুমি কি বুঝতে পারছো, দ্য মাইটি বিং ইজ অ্যাওয়েক অ্যান্ড ডাথ উইথ হিজ ইটারনাল মোশন। এবং এই মাইটি বিং তার ইটারনাল মোশনের মাধ্যমে কি করছে, মেক আ সাউন্ড লাইক থান্ডার এভারলাস্টিংলি। মানে এই যে ডট মানে কি? ডাথ মানে ডাথ মানে ডাজ। পাওনি কখনো কবিতা পড়তে গিয়ে? হ্যাঁ জি স্যার, আর্কাইক ওয়ার্ড। স্যার পাইছি, আমার মাথা থেকে এটা চলে গেছিল নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা বলছে একটা মাইটি বিং যেন সে অ্যাওয়েক হয়ে আছে, হ্যাঁ, জেগে আছে, এবং সে যেন তার ইটারনাল মোশন মানে কি, সেই পৃথিবীর সৃষ্টি থেকে এখনো পর্যন্ত সে তার নিজস্ব গতিতে চলছে, এবং যখন সে তার গতি দিয়ে চলছে তখন থান্ডারের মতো একটা সাউন্ড যেন সে ক্রিয়েট করছে এভারলাস্টিংলি। যদিও কোনো থান্ডার নেই এখন, কিন্তু কোনো থান্ডার নেই, বা বিদ্যুতের যে আমরা বলি, কি বলি এটাকে, বজ্রপাত নেই, কিন্তু কবি যেন মনের ভিতর থেকে শুনতে পাচ্ছেন, যেন এরকম একটা সাউন্ড যেন হচ্ছে, কিন্তু আমরা শুনতে পাই। এই পৃথিবী কি ঘুরছে না? পৃথিবী তো অলওয়েজ মুভ করছে নাকি, পুরো মহাবিশ্ব মুভ করছে, কিন্তু আমরা কি পড়ে যাচ্ছি? আমরা কি ফিল করতে পারতেছি? বলো। এক দোলনাতে চড়লে বা একটা ওই যে কি বলে ওটাকে, নাগরদোলনাতে চড়লে আমাদের মাথা ঘুরে, কিন্তু পৃথিবী যে তার থেকে আরো কত দ্রুত ঘুরতেছে, কিন্তু এ দিয়ে কিন্তু আমরা বুঝতেই পারছি, আমরা ছিটকেও পড়তেছি না, আমাদের কিছু মনেই পড়তেছে না। ঠিক ওইরকম কবি ফিল করতে পারছেন যে সবকিছুর মধ্যে নিশ্চয় একটা সাউন্ড হচ্ছে, কারণ কি, যেখানে গতি আছে, যেখানে ফ্রিকশন আছে, সেখানে অবশ্যই সাউন্ডও আছে। তাহলে এভারলাস্টিংলি প্রতিনিয়ত এই যে মাইটি বিং আমরা দেখতেছি, যেটা আমি ফিল করতে পারছি, সেটা তার নিজস্ব গতিবিধির মধ্য দিয়ে এই পৃথিবীকে সে পরিচালনা করছে। তাই বলছে ডিয়ার চাইল্ড, ডিয়ার গার্ল, দ্যাট ওয়াকেস্ট উইথ মি হিয়ার, এই যে তুমি আমার সাথে আজকে হাঁটতেছো, ইফ দাও অ্যাপিয়ার আনটাচ বাই সলেম থট, এই যে আমি যে একটা সলেম, একটা নীরব চিন্তার মধ্য দিয়ে আছি, আমি যেটা ভাবতেছি সেটা কি এই মেয়ে ভাবতে পারতেছে? বলতো কবি যেটা ফিল করতেছে। না স্যার। তাই বলছে তুমি হয়তো বা এটা দিয়ে আনটাচড আছো, এই যে আমি যে একটা সলেম, একটা মানে নির্মল একটা চিন্তা যে আমি ফিল করছি এখন, এটা হয়তো তোমাকে দেখে মনে হচ্ছে, দাও অ্যাপিয়ার মানে কি, তোমাকে মনে হচ্ছে তুমি এটা ফিলই করতে পারছো, আনটাচ রয়েছো। কারণ কি, কারণ তো আমার মতো বোধ এখনো তোমার হয়নি এগুলোকে ফিল করার মতো, কিন্তু তারপরেও দাই নেচার ইজ নট দেয়ার ফর লেস ডিভাইন। অতএব আমি ডিভাইন নিয়ে ভাবতেছি, আমি গড নিয়ে ভাবতেছি, আমি প্রকৃতির সর্বোচ্চ যে মানে কি একটা যে ডিভাইন পাওয়ার নিয়ে ভাবতেছি, এটা হয়তো
মনে হতে পারে যে তুমি হয়তো বুঝতেছো না বা তোমার ভিতরে ডিভাইন পাওয়ার কম আছে। আসলে ব্যাপারটা তেমনটা নয়। দ্য নেচার ইজ নট দেয়ার ফর লেস ডিভাইন, দাও লাইস্ট ইন আব্রাহামস বুজুম অল দ্য ইয়ার। কারণ তুমি এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় বসবাস করতা? ওই আব্রাহামের বুকেই তুমি ছিলে। হ্যাঁ, আব্রাহাম কি বুঝো? হোয়াট ইজ আব্রাহাম? স্যার গড বুঝাইছে কি? না, গড বোঝায়নি এটাকে। ইব্রাহিম নবী ইব্রাহিম, বলেছে না? ইব্রাহিম নবীকে বোঝানো হয়েছে, ঠিক আছে তো? ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয়, আমরা তো মনে করি তাই না, যে এটা হচ্ছে তিনি হচ্ছেন, বলা হয় যে সকল জাতির পিতা। বিশেষ করে ইহুদি, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামে তাকে জাতির পিতা বলা হয়, মানে তার কাছ থেকে মিলিয়ে ধর্মগুলো এসেছে, বুঝতে পেরেছো? এবং এই 3 ধর্মে বিশ্বাস করা হয় যে তিনি হচ্ছেন আমাদের সেই স্বর্গে তিনি আমাদেরকে রাখবেন। বিশেষ করে ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয় যে আমরা যারা আর যে আমাদের মুসলিমে আছে যে হচ্ছে জাতির পিতা ইব্রাহিম। হ্যাঁ, তো ওটা আমাদের ধর্মেও আছে, ক্রিশ্চিয়ানিটিতেও আছে। এটা বিশ্বাস করা হয়ে থাকে যে আমরা যখন মারা যাব, আমাদের আত্মা গিয়ে ওই আব্রাহামের কোলে থাকবে। একইভাবে যখন আমরা পৃথিবীর মানে জন্মের আগেও আমাদের আত্মাটা ওই আব্রাহামের কোলে অবস্থান করে। এখানে একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আমি আগামীকাল বলবো, ঠিক আছে? এর সাথে একটা স্টোরি রিলেটেড আছে, যেটা আগামীকাল আমি তোমাদের সাথে বলবো। এখানে যেটা গল্পটা, এই যে ইমেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নরকের জায়গা, হ্যাঁ, যেখানে আগুন জ্বলছে। আর এই আশেপাশে এই জায়গাটা আব্রাহাম, মনে করে এটা আব্রাহাম, আর এটা হচ্ছে লাজার হ্যাঁ বলে একজন ব্যক্তি। এইটা একটু খেয়াল করো, তারপরে আমি তোমাদের সাথে এটা বলবো। হ্যাঁ, তাই বলতেছে যে তুমি এতদিন, বলছে তুমি যে এখানে তুমি বুঝতে পারতেছো না, এই বলে এমনটা না যে তোমার ভিতরে ডিভিনিটি নেই, বরং তুমি এই পৃথিবীতে আসার আগে, এই যে অল দা ইয়ার, মানে তুমি যে এই যে তুমি এখন পৃথিবীতে আছো, পৃথিবীতে আসার আগে এত বছর তুমি কিন্তু আব্রাহামের বুকেই ছিলে। অতএব তোমার ভিতরেও সেই ডিভাইন পাওয়ার রয়েছে। কারণ দেখো, আমার বয়স হচ্ছে মনে করো 40, আর মনে করো একটা বাচ্চার বয়স হচ্ছে মনে করো 1 বছর, তাহলে কে স্বর্গ থেকে রিসেন্টলি আসলো বলো তো? 1 বছরের বাচ্চা। তার মানে মনে করো আমি ঢাকাতে গেছি আজ থেকে 10 বছর আগে, আর আমার ছোট ভাই ঢাকাতে গেছে মনে করো 3 মাস হলো, তাহলে গ্রামের প্রতি টান থাকবে কার বেশি? আপনার ছোট ভাইয়ের। আপনার ছোট ভাই। হ্যাঁ, তাহলে যে রিসেন্টলি, তার মানে কি তিনি বলতে চাচ্ছেন যে আমার থেকে বরং তোমার ভিতরে ডিভাইন পাওয়ারটা বেশি, কারণ তুমি এতদিন তুমি রিসেন্টলি হচ্ছে পৃথিবীতে এসেছো। এতদিন তুমি আব্রাহামের বুকেই ছিলে, আর আমি ছিলাম আজ থেকে 60 বছর আগে, 40 বছর আগে। অতএব এমনটা মনে করা দরকার। মানে তুমি বলছিস বোঝানো হচ্ছে অর্থের মেয়ে ক্যারোলাইনকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তা কার সাথে কথা বলবো? দাই মানে তুমি, তাই না? এখানে টার্মটা করলো কাকে? উনি অ্যাড্রেস করলেন কাকে? এই যে তুমি মেয়েটাকে। তাই বলতেছে যে দাও লাইস্ট, তুমি এতদিন ছিলে আব্রাহামস বুজুম অল দ্য ইয়ার অ্যান্ড ওয়ারশিপস এট দ্য টেম্পলস ইনার শ্রাইন। এবং সেই আব্রাহামের বুকে থেকে তুমি এতদিন ওয়ারশিপ করছিলা। কাকে ওয়ারশিপ করছিলা? গডের যে মন্দির রয়েছে, ধরা হয়ে থাকে গড যেখানে বসবাস করে। যেমন আমরা বিশেষ করে তোমরা মনে করো যে আলাস্কা, তাই না, জেরুজালেমে যে মন্দিরটা আছে ইসরায়েলের, এর নাম কি জানো? আল আকসা। আর আমরা বলি জেরুজালেম মন্দির, তাই তো? মসজিদ। হ্যাঁ, তো এইখানে যেমন আমরা মনে করি থাকি এটা হচ্ছে সবচেয়ে পবিত্র একটা ধর্মীয় স্থান। কারণ এখানে এটা কে বানিয়েছিল বলতে পারবা? এটা কে বানিয়েছিল? সুলাইমান। হ্যাঁ, প্রফেট সুলাইমান, তো কিং সুলাইমান, এটা তিনি বানিয়েছিলেন। এবং এখানে বিশ্বাস করা হয়ে থাকে এখানে একটা বেদি ছিল। বেদি বুঝো তো? জি স্যার, যেটার উপরে দাঁড়িয়ে থাকে তিনি শাসনভার। মানে ওটা না, বেদি মানে ওটা না। যেখানে বিশ্বাস করা হয় যে ওখানে সৃষ্টিকর্তা বা আল্লাহ বা গড, তাই তো, তার বিশেষ শক্তি প্রেরণ করতেন ওই জায়গাতে। এমনও হয়েছে, আমাদের বাইবেলে আছে যে কোনো অপরাধী যদি ওটাকে টাচ করতো পবিত্র না হয়ে, তাহলে সে সাথে সাথে মারা যেত, এত তার ক্ষমতা ছিল। এটা ওখানে ছিল। তো ওইটাকে রাখার জন্য এই মন্দিরটার প্রয়োজন ছিল। তো এখানে বিশ্বাস করা হয়ে থাকে, মানে এই কবিতায় আবার বোঝা হচ্ছে যে হেভেনে যেখানে গড থাকেন, সেখানে হচ্ছে গডের জায়গাটা হচ্ছে কি ইনার টেম্পল, তাই তো? সেই ইনার টেম্পল বা স্বর্গীয় যে ইনার শ্রাইন, সেই শ্রাইনে সে যেন কি ওখানে বসে যেন গডের এতদিন ওরশিপ করত। কারণ কি সেই সময় গড বিং উইথ দি,
কারণ এতদিন পর্যন্ত গড তোমার সাথেই ছিল। হোয়েন উই নো ইট নট, যেটা আমরা এতদিন আমরা জানিই নাই। তাহলে গডকে আমরা চিনি না, কারণ গডের কাছ থেকে আমরা অনেকদিন আগে এসেছি, গডকে আমরা ভুলেই গেছি। কিন্তু তুমি তো রিসেন্টলি গডের কাছ থেকে এসেছো, অতএব গড সম্পর্কে তোমার ধারণা বেশি, কারণ তুমি অব্রাহামের বুকে বসে বা ওখানে বুকে বসে মানে কি বলবো থেকে তুমি এতদিন গডের ওরশিপ করছিলা, তাই তো? ঠিক একদম সেই কেন্দ্রীয় মন্দিরে বা উপাসনালয় বা হচ্ছে মসজিদে, যেটা আমরা বলি যেটা ধর্মীয় কেন্দ্র, তাই তো? স্যার ওখানে বেদি বোঝাচ্ছে। বুঝলাম না, বলো। স্যার ওই যে ওখানে ইনার শ্রেণ, ওটা দিয়ে কি বেদি বোঝাচ্ছে? হ্যাঁ, বেদি বোঝাচ্ছে, বেদিটা বললাম না ওরকম। টেম্পলের মানে মন্দিরের একটা যে জায়গা থাকে যেটাকে আমরা মুখ মানে সামনে করে প্রার্থনা করি, মনে করি যে গড জায়গায় উপস্থিত, এটাকে বলে ইনার, এটাকে বলে শ্রাইন, ঠিক আছে তো? আর টেম্পল বলতে কোনো মন্দির বা মসজিদ বা গির্জাকে বোঝানো হয় যেখানে আমরা থাকি। তো এটাকে মেনলি বোঝানো হচ্ছে যে হেভেনে তুমি এতদিন গডের সাথেই ছিলা, অতএব এই যে মাইটি বিং বা গডের উপস্থিতি যে আমি আজকে প্রকৃতির মধ্যে অনুভব করছি, এটা তুমি হয়তো অনুভব করছো না, কারণ তার থেকে শক্তিশালী ক্ষমতা তোমার আছে, তুমি হয়তো বা তার থেকে বড় কিছুকে অনুভব করতেছো। আর আমি হয়তো এখন অনুভব করার চেষ্টা করছি, কারণ আমি গডকে অনেক আগেই ভুলে গেছি, কারণ আমি গডের কাছ থেকে এসেছি অনেক আগে, তাই তো? গডের সাথে আমার যে আত্মীয়তা, সেই বন্ধনটা যেন অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তোমার ভিতরে এই ক্ষমতাটা অনেক বেশি, তাই তুমি হয়তো এটা বোঝার চেষ্টাই করছো না বা এটা তোমার বোঝার প্রয়োজনই নাই। কিন্তু আমি প্রকৃতির মধ্যে এই গডের উপস্থিতি খুঁজে বেড়াচ্ছি এবং আমি তার উপস্থিতি বুঝতে পারছি, আর তুমি সেটা তো ক্লিয়ারই করছো না। কারণ এই চিন্তা ভাবনা তোমাকে টাচই করছে না। কারণ কি? কারণ তোমার ক্ষমতা অনেক বেশি আরো। তার মানে তিনি শিশুকে দেখিয়েছেন কি এখানে সবচেয়ে ইনোসেন্ট ব্যক্তি হিসাবে এবং গডের কাছাকাছি ব্যক্তি হিসাবে, যেটা আমরা ইমর্টালিটি ওয়ার্ড যে কবিতাটা আছে ওইটা যখন পড়বো তখন এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে? এই হলো মোটামুটি কবিতাটার মানে পুরো আলোচনার বিষয়। তাকে বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? স্যার লাস্ট জি লাইন। স্যার। জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, স্যার তার লাস্ট মানে লাইন বলবেন? ও এই তিশা নামের কারো একটা হচ্ছে। সাউন্ড হচ্ছে, একটু মিউট রাখতে হবে। হ্যাঁ, যারা ইয়ারফোন ইউজ করবে না একটু মিউট রাখবা, তাহলে সাউন্ডটা হবে না, তাহলে তোমরা নিজেরাই আবার স্যার আমি কোশ্চেন করছিলাম। হ্যাঁ বলো। স্যার লাস্ট লাইনটা একটু বলবেন? হ্যাঁ, গড বিং উইথ দি মানে কি? গড বিং উইথ দি মানে কি? আমি যদি বিংটাকে ইউজ করে দিই তাহলে কি 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 দাঁড়াবে বলো তো? ইজ উইথ ইউ। গড তোমার সাথেই আছে। তাহলে ওইটাকে নন ফাইনাল করে তোমার সাথে থাকুক বা সাথে আছে। গড তোমার সাথে আছে, যেটা আমি হয়তো বুঝতেই পারছি না। হোয়েন উই নো ইট নট, তাই না? আমি গডকে খুঁজছি প্রকৃতির মধ্যে, আর তোমার সাথে গড এখন আছে, ওই জন্য তোমার এই প্রকৃতির মধ্যে গডকে খোঁজার প্রয়োজন হচ্ছে না। মানে বিষয়টা এরকম, সে কি মামা বাড়ির খবর না নানির বাড়ির খবর মাকে বলা, এরকম আর কি। বুঝতে পেরেছো? মা কিছু মনে করতেছে না, আর সন্তান এসে তার মামির বাড়ির খবর মামার বাড়ির খবর মাকে দিচ্ছে। তাই ঠিক ওইরকম, ঠিক আছে? যে বলা হচ্ছে তোমার সাথে গড এখন আছে, অতএব তোমার গডকে খোঁজার প্রয়োজন নেই, আর আমি প্রকৃতির মধ্যে গডকে খুঁজে বেড়াচ্ছি, এই জন্য আমার চিন্তা বেশি। এই জন্য তোমার এই চিন্তাগুলো না আসা মানে এমনটা নয় যে তোমার ভিতরে ডিভাইন কোনো ক্ষমতাই নাই, বরং আমার থেকে ডিভাইন পাওয়ার তোমার একটু বেশি আছে। এই জন্য তুমি গডের উপস্থিতি নিয়ে খুব একটা টেনশন করছো না, কারণ গড তোমার সাথে আছে। কারণ তুমি এতদিন গডের সাথেই ছিলা, এখনো যে পৃথিবীতে এসেছো তাও তোমার গড সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার ভাবে আছে, অর্থাৎ গডকে তুমি জানো আরো ভালো মতো ফিল করছো, এই জন্য এত বেশি খোঁজা লাগতেছে না গডকে। কি কথা বুঝতে পেরেছো? স্যার স্যার ওই দেয়ার চাইল্ডের পরের 2 লাইনটা একটু বুঝাই দিলে ভালো হতো আমি তো সেটাই আরেকবার। বলছি, দেখো আমি তো সেটাই বললাম এতক্ষণ ধরে, যে আমি তো সেই কথাটাই বলছি যে ইফ দাও অ্যাপিয়ার আনটাচড বাই দ্য সলেম থট, এই যে আমি গডকে খুঁজতেছি, কিন্তু তুমি আমার চিন্তা ভাবনা যেমন সেই চিন্তা ভাবনা তোমার মধ্যে নেই বলে মনে হচ্ছে। আনটাচ মানে কি বলো? মনে করো তোমার এক আত্মীয় মারা গেছে, তুমি কান্না করতেছো, কিন্তু তোমার ছোট বাচ্চা কান্নাই করতেছে না, তার মানে কি তোমার যে চিন্তা, তাহলে তোমার বাচ্চাকে কি সে টাচ করছে? সেই চিন্তা কি টাচ করছে? না স্যার। তাহলে আমি যে গডকে, এই যে মাইটি বিংকে যে প্রকৃতির মধ্যে খুঁজে পাচ্ছি, অথচ আমার পাশে যে বাচ্চাটা হাঁটতেছে সে নিজের মতো খেলা করতেছে, তার ভিতরে এই চিন্তা আসতেছেই না। তার মানে কি? তার মানে কি আমার মতো চিন্তা ভাবনা তার নেই? বলো, যে গড সম্পর্কে কি তার ধারণা নেই?
তাই সে বললো যে দাই নেচার ইজ নট দেয়ার ফর লেস ডিভাইন, যে তোমার ভিতরে আমার যে চিন্তাটা হচ্ছে তোমার ভিতরে না হওয়া মানে এটা নয় যে তোমার ভিতরে ডিভাইন পাওয়ারটা একটু কম আছে। স্যার ঠিক লার্নিং গ্রেপের মতো। কি আমার কথা বুঝতে পেরেছো এটুকু মানে? জি স্যার, বুঝতে পারছি হ্যাঁ যে তোমাকে এটা স্পর্শ করতে পারছে না, তার মানে এই না যে তোমার ভিতরে ডিভাইন নাই, তোমার হ্যাঁ ভিতরে আমার থেকে বেশি বেশি আছে। আছে, হ্যাঁ। বলছে ইজ, দেখো ইজ বুঝতে নট পারছি। লেস ডিভাইন, এর মানে এটা নয় যে তুমি একটু লেস ডিভাইন, ঠিক আছে তো? এই বল, বরং আমার থেকে তোমার ভিতরে ডিভাইন পাওয়ার বেশি, কারণ তুমি রিসেন্টলি পৃথিবীতে এসেছো। এতদিন তুমি স্বর্গেই ছিলা এবং স্বর্গে তুমি গডের সাথে ছিলা এবং এখনো গড জি তোমার সাথে স্যার। আছে, সেটা আমরাই বরং বুঝতেছি না। যেটা আমরা যে উই বলছে হোয়েন উই নো ইট নট, তাই তো আমরাই বরং এখন বুঝতেছি না যে তোমার মধ্যে আসলে গডের উপস্থিতি এখনো আছে, যেটা আমাদের ভিতরে নাই। এই জন্য আমরা এখনো গডকে খুঁজতেছি প্রকৃতির ভিতরে, এটা ওটা মন্দির মসজিদে ঘুরে ঘুরে গডকে খুঁজতেছি, ঠিক আছে? যেটা তোমার খোঁজা লাগতেছে না, কারণ সেটা তোমার সাথে আছে। সে বুঝতে পেরেছো? স্যার এই যে এখানে হচ্ছে মানে আমি একটু টপিকের ভিতরে কিন্তু হচ্ছে অন্যরকম একটা প্রশ্ন মাথায় আসলো যে আমাদের ভিতরে যখন বাচ্চারা ছোট থাকে তখন আমাদের মানে মুসলমান ধর্মে বলা হয় যে বাচ্চারা হচ্ছে ফেরেশতা বা ওদের সাথে ফেরেশতা থাকে। তো এখানে বলা হয়েছে যে তুমি রিসেন্টলি পৃথিবীতে আসছো, তোমার ভিতরে গড আছে। তো এটা কি যখন বাচ্চা যখন বড় হয় মানে ম্যাচিউর হয় বা ম্যাচুরিটি আসে তখন কি আস্তে আস্তে এটা লেস হয়ে যায়? সেটাই তো বললাম, ইমর্টালিটি ওয়ার্ড কবিতাটা পড়বো, তোমার এই ধারণাটা ওটাই ওখানে দেখানো আছে। ওইটা পড়ে আসলে এটা বুঝতে এত কঠিন হতো না, ঠিক আছে তো? কারণ ওটাতে ওই কথাগুলোই আরো ক্লিয়ার করে বলা হয়েছে যে যত বেশি আমরা পৃথিবীর সাথে আকৃষ্ট হয়ে যাই, পৃথিবী আমাকে আবদ্ধ করে ফেলে, আমরা গড থেকে দূরে চলে যাই আস্তে আস্তে, এটা বলা হবে এখানে, ঠিক আছে? তো ওই কবিতা পর্যন্ত আপাতত স্টপ রাখো, ওই কবিতাটায় তুমি দেখতে পাবে যে ওই তুমি যা বললা ওই কথাটা ওখানে বলা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আচ্ছা ঠিক আছে। সামারি ফর্ম অ্যানালাইসিস গুলো একটু ভালো করে পড়ে নিবা। এখানে ওই কথাগুলো আবার বলা আছে, একটু ভালো করে পড়বা। থিমেটিক ডিসকাশন গুলো একটু পড়ে নিবা। আজকে একটু শেষ করতে হচ্ছে কারণ এরপর একটা ক্লাস আছে, হ্যাঁ? আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর কবিতা শিক্ষা করে নিবা, যদি কোনো প্রবলেম থাকে আগামী ক্লাসে আলোচনা করা যাবে। ওকে, সো গুড নাইট, সবাই ভালো থাকো, বাই।